আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লাইভ এমসিকিউর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক, প্রভাষক আইসিটি, কুমিল্লা সরকারি কলেজ। আমি 38 বিসিসি যোগদান করেছি। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি আশা করছি অনেক কয়টা এমসিকিউ থাকবে। এবং আজকের ক্লাসটা হচ্ছে কমপ্লিট হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপের। সো আমরা অবশ্যই সবাই চেষ্টা করবো হচ্ছে বুঝে বুঝে পড়ার জন্য। আমিও চেষ্টা করব প্রত্যেকটা বিষয় হচ্ছে ক্লিয়ার করার জন্য। তবে এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যেহেতু হচ্ছে রেকর্ডেড ক্লাস, সো আপনারা আমাকে যদি পরবর্তীতে কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো হচ্ছে পরবর্তীতে কোনো একটা ক্লাসে আলোচনা করার জন্য। সো আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব, একটা হচ্ছে লজিক গেট, দেন বুলিয়ানের বিভিন্ন ধরনের অপারেশন, হাফ এডার, ফুল এডার, দেন হাফ সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর, দেন ওয়ান এস কমপ্লিমেন্ট, টু এস কমপ্লিমেন্ট। সো এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তা আমরা একটু শুরু করতে চাচ্ছি যে বুলিয়ান অ্যালজেব্রা কি জিনিস। সো বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে মূলত জর্জ বুল, তিনি একটা নতুন একটা কনসেপ্ট নিয়ে আসছেন। সেটা হচ্ছে যে 1854 সালে। সেই কনসেপ্টটা হচ্ছে তিনি সব কিছুকেই হচ্ছে ওয়ান এবং জিরো দিয়ে প্রকাশ করার চেষ্টা করছেন। অর্থাৎ ওয়ান মানে হচ্ছে কোনো কিছু যখন ফাংশন করছে বা কাজ করছে, তখন সেটাকে উনি প্রকাশ করছেন ওয়ান দিয়ে। কোনো কিছু যখন কাজ করছে না, তখন তিনি সেটাকে প্রকাশ করছেন হচ্ছে জিরো দিয়ে। তার মানে ওয়ান মানে আমরা বলতে পারি কোনো কিছু অন আছে, কিংবা আপনি বলতে পারেন অ্যাক্টিভ আছে, অথবা এটাকে আমরা হাই বলতে পারি, অথবা হচ্ছে ট্রু, অথবা হচ্ছে পজিটিভ। এরকম আপনি বিভিন্নভাবে এটাকে ডাকতে পারেন। আর জিরো মানে হচ্ছে উল্টাটা, তার মানে অফ, অফ, কিংবা হচ্ছে আমরা বলতে পারি ইনঅ্যাক্টিভ, অথবা হচ্ছে লো, অথবা হচ্ছে ফলস, অথবা হচ্ছে নেগেটিভ। আমি যদি একটা উদাহরণ বলি, ধরা যাক যে আপনি আপনার যে বাসায় আছেন সেই বাসার মধ্যে ফ্যানটা ঘুরছে, তার মানে ফ্যানটা কাজ করছে। তার মানে সেটাকে আমি যদি বলি বুলিয়ান বা জর্জ বুল যে কনসেপ্ট দিয়েছেন, সেখানে সেটাকে আমরা প্রকাশ করব হচ্ছে ওয়ান দ্বারা। এখন যদি আপনার ফ্যানটি অফ অবস্থায় থাকতো, তার মানে সেটাকে আমরা প্রকাশ করব হচ্ছে জিরোর দ্বারা। তার মানে যেটা আমরা বুঝতে পারলাম যে বুলিয়ান অ্যালজেব্রায় হচ্ছে সবকিছুকে শূন্য এবং এক দ্বারা প্রকাশ করা হয়। সো এইটা এখানে বলা আছে যে বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র দুইটি অঙ্ক শূন্য এবং এক ব্যবহার করা হয়। এখন যেটা বলছিলাম যে ধরুন লাইট, ফ্যান বা এসি, যেটা কাজ করছে মানে হচ্ছে ওয়ান, কাজ করছে না মানে হচ্ছে জিরো বা অফ। আপনি চাইলে কিন্তু আপনার সব কিছুকেই এই ওয়ান এবং জিরো দ্বারা প্রকাশ করতে পারবেন না। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি হচ্ছে দুপুরে লাঞ্চ করেছেন কিনা, আপনার উত্তর হবে ইয়েস অথবা হচ্ছে নো। সো আপনি তার মানে ওয়ান এবং জিরো দ্বারা আপনি সেটিকেই প্রকাশ করতে পারছেন। এখন আমি যদি আপনাকে ফার্দার কোশ্চেন করি যে আপনি কি দিয়ে লাঞ্চ করেছেন, তার মানে কিন্তু আপনি চাইলেই ওয়ান, জিরো, অথবা হচ্ছে ট্রু ফলস, এইভাবে কিন্তু আপনি আনসার করতে পারবেন না। তার মানে হচ্ছে জর্জ বুল যে কনসেপ্টটা দিয়েছেন যে সব কিছুকে ওয়ান এবং জিরো দ্বারা প্রকাশ করা, অ্যাকচুয়ালি আপনি চাইলেই সব কিছুকে ওয়ান এবং জিরো দ্বারা প্রকাশ করতে পারবেন না। এই এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে বুলিয়ানের সীমাবদ্ধতা বা হচ্ছে লিমিটেশনস। সো এই লিমিটেশনস গুলো হচ্ছে এখানে, যেমন আপনি হচ্ছে কোনো ভগ্নাংশ, ভগ্নাংশ আমরা জানি হচ্ছে লব এবং হর, এই জাতীয় কোনো কিছুকে আমরা জানি ভগ্নাংশ বলি। সো এই ভগ্নাংশ কি জিনিস, এইটাকে বুলিয়ান অ্যালজেব্রায় হচ্ছে এটাকে ব্যাখ্যা করতে পারে না, বা এই ভগ্নাংশ বলতে কি বোঝায়, এইটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ক্লিয়ার করতে পারে না। দেন লগারিদম বা হচ্ছে বর্গ করা, কিংবা বর্গমূল করা, বা হচ্ছে কোনো ঋণাত্মক সংখ্যার কনসেপ্ট, কিংবা হচ্ছে জটিল সংখ্যা, এই কনসেপ্টগুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ব্যাখ্যা করতে পারে না। সো এইটাও একটা প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার সীমাবদ্ধতা বা লিমিটেশনস। তার মানে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এখানে বর্গ করা যায় না, দেন হচ্ছে বর্গমূল করা যায় না, তারপর হচ্ছে ভগ্নাংশ করা যায় না, লগারিদম করা যায় না, ঋণাত্মক সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, এই কনসেপ্টগুলোকে সে ব্যাখ্যা করতে পারে না। তার মানে সে কি পারে? তো বুলিয়ান মূলত তিন ধরনের কাজ করতে পারে। একটাকে বলা হয় হচ্ছে যৌক্তিক যোগ, আরেকটা হচ্ছে যৌক্তিক গুণ, এবং আরেকটা হচ্ছে যৌক্তিক পূরক। অর্থাৎ বুলিয়ানের মূলত তিন ধরনের কাজ করবে, একটা হচ্ছে যোগ, আরেকটা হচ্ছে গুণ, আরেকটা হচ্ছে পূরক। সো কিভাবে এই যোগ, গুণ এবং পূরকের কাজ করে সেটা আমরা পরের স্লাইডে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। এছাড়াও বুলিয়ান অ্যালজেব্রায় কোনো জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না।
তার মানে বুলিয়ান অ্যালজেব্রা যেটা আমরা জানলাম যে সবকিছুকে প্রকাশ করছে এক এবং শূন্য দিয়ে। এক মানে কোনো কিছু কাজ করছে, শূন্য মানে কোনো কিছু কাজ করছে না। অথবা এটাকে অনেক সময় এক মানে ট্রু বা অন বা পজিটিভ এই সকল নামে ডাকা হয়, এবং জিরো মানে কোনো কিছু অফ বা ইনঅ্যাক্টিভ, লো বা ফলস বা নেগেটিভ এইরকম। এবং বুলিয়ান অ্যালজেব্রা আমরা যেটা সীমাবদ্ধতা জানলাম সেটা হচ্ছে ভগ্নাংশ বা লগারিদম বা হচ্ছে বর্গ, ঋণাত্মক সংখ্যা, এই কনসেপ্টগুলোকে সে ব্যাখ্যা করতে পারে না। এবং বুলিয়ান অ্যালজেব্রা কনসেপ্ট যিনি দিয়েছেন তার নাম হচ্ছে জর্জ বুল। সো এবার আসি যেটা আমরা একটু আগে আলোচনা করেছি যে বুলিয়ান অ্যালজেব্রায় তিনটা অপারেশন হয়। সো একটাকে আমরা বলি হচ্ছে অ্যান্ড অপারেশন, একটা হচ্ছে অর অপারেশন, একটা হচ্ছে নট অপারেশন। সো অ্যান্ড মানে হচ্ছে আমরা যেই গুণ করে থাকি, গুণ অঙ্ক, সেই গুণের মতো করে কাজ করে, এবং এইটাকে আমরা সবসময় ডট দিয়ে লিখব। যেমন আমি যদি হচ্ছে দুইটা চলক লিখি এ বি, সো আমরা সাধারণত এটাকে এ বি লিখি এবং এদের মাঝখানে কোনো সিম্বল ইউজ করি না, এবং আমরা বলি এ এবং বি গুণ আকারে আছে। সো আপনি এটাকে এইভাবেও লিখতে পারেন, অথবা চাইলে আপনি এইভাবে ডট দিয়ে লিখতে পারেন। এটাই হচ্ছে মূলত অ্যান্ড অপারেশন। সো আমরা অ্যান্ড মানে হচ্ছে মনে রাখবো যে অ্যান্ড মানে হচ্ছে গুণ করা। দেন আসি হচ্ছে অর। অর মানে হচ্ছে যোগ করা, এবং এটাকে আমরা প্লাস সিম্বল দিয়ে লিখবো। যেমন আমি যদি এটাকে লিখি যে এ প্লাস বি, সো আমরা সাধারণত এটাকে পড়বো এখানে এ অর বি। দেন আসে হচ্ছে নট অপারেশন। নট অপারেশন মানে হচ্ছে বিপরীত কাজ করা। অর্থাৎ আপনি যদি একটা ওয়ান দেন, তো ওয়ান এর নট মানে হচ্ছে একের বিপরীত। একের বিপরীত কত? শূন্য। এটাই হচ্ছে ওয়ান এর নট। আর যদি বলা হয় জিরো এর নট, জিরো এর নট কত? মানে জিরো এর বিপরীত, সেটা হচ্ছে ওয়ান। অর্থাৎ আমরা শুরুতেই বলেছি যে বুলিয়ানের সব কিছুকে আমি প্রকাশ করছি এক এবং শূন্য দ্বারা। তার মানে দাঁড়াচ্ছে এখানে আমার অঙ্ক দুইটা, একটা হচ্ছে এক, আরেকটা হচ্ছে শূন্য। সো একের নট বলবো আমরা হচ্ছে শূন্য, এবং শূন্যের নট অর্থাৎ শূন্যের বিপরীত হচ্ছে কত? ওয়ান। এটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি যে ওয়ান বার কিংবা ওয়ান প্রাইম। সো এইটা সমান মানে হচ্ছে একের বিপরীত। তো আমরা অলরেডি জেনেছি যে একের বিপরীত হচ্ছে শূন্য। কিংবা যদি আমরা এইভাবে লিখি যে জিরো নট, তার মানে জিরো এর বিপরীত, জিরো এর বিপরীত কত? ওয়ান। এখন এটাকে আবার অনেক সময় এইভাবেও লিখা হয় যে ওয়ান লিখলাম, ওয়ানের উপর আমি চারটা বার দিলাম। সো আমরা যেটা খেয়াল রাখবো, যদি জোড় সংখ্যক বার হয়, তো জোড় সংখ্যক বার মানে হচ্ছে মূলত বার নাই। অনেকটা এইরকম যে মাইনাস ওয়ান স্কোয়ার, এটা আমরা জানি মাইনাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে মাইনাস ওয়ান, এটা সমান সমান আমরা জানি হয় হচ্ছে ওয়ান। সো বুলিয়ানের ক্ষেত্রে এইরকম, যদি জোড় সংখ্যক বার হয় তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি বার নাই। কিংবা এটাকে যদি আমি এইভাবে লিখতাম, বিজোড় সংখ্যক বার ওয়ানের উপরে এক, দুই, তিন, চার, পাঁচ। বিজোড় সংখ্যক বার মানে আমি বলতে পারি একটা বার, অর্থাৎ এইরকম ওয়ান বার। আর ওয়ান বার মানে হচ্ছে জিরো। আই হোপ যে আপনারা নট, অ্যান্ড এবং অর এর কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এবার আসি হচ্ছে বুলিয়ানের কিছু উপপাদ্য রয়েছে, অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখেছি মৌলিক অপারেশন, সেই অপারেশনগুলো ব্যবহার করে এখানে কিছু আহ, উপপাদ্য রয়েছে। সো আমরা সেই উপপাদ্যগুলো একটু দেখি। সো দ্বৈত পরিপূরক যেটা আমরা একটু আগে দেখেছি, যে কোনো একটা চলকের উপরে যদি হচ্ছে জোড় সংখ্যক বার থাকে, তো জোড় সংখ্যক বার থাকলে আমরা সেটাকে বলতে পারি যে কোনো বারই সেখানে নাই। এই চলক বলতে আমরা যেটা বোঝাচ্ছি, আমি শুরুতেই বলেছি আমরা এই বুলিয়ানের সব কিছুকে প্রকাশ করব হচ্ছে ওয়ান অথবা হচ্ছে জিরো দ্বারা। সো ওয়ান জিরো, এই ওয়ান বা জিরো না লিখে আমি যদি অন্য কোনো কিছু দিয়ে প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে চলক। সো এখানে যদি ওয়ান বা জিরো দ্বারা আমি প্রকাশ করি না, আমি এখানে প্রকাশ করেছি এক্স এর সাহায্যে, সেই কারণে আমরা এখানে এক্সটাকে বলছি একটা চলক। সো এক্স এর উপরে আমি হচ্ছে এখানে দুইটা বার দিয়েছি, আমি দুইটা না দিয়ে আমি যদি চারটাও দিই, আমরা জানি সেটা হবে শুধু হচ্ছে এক্স। এবার আসি হচ্ছে বুলিয়ানের ক্ষেত্রে আরও কিছু মজার মজার উপপাদ্য রয়েছে, আপনারা সবাই হয়তো জানেন, তারপর একটু রিক্যাপ করছি। একই যদি অনেকগুলা জিনিসকে যদি আপনি যোগ করেন, আপনি একটাই পাবেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটা এক্সকে আমরা যোগ করেছি। সো এটা অ্যাকচুয়ালি যোগ না, আমরা শুরুতে যেটা জেনেছি যে যোগ মানে হচ্ছে অর অপারেশন। তার মানে একই জাতীয় অনেকগুলো জিনিসকে যখন আপনি অর অপারেশন করবেন, আপনি শুধু হচ্ছে একটা পাবেন। এটা যদি এরকম হইতো যে এ বি প্লাস এ বি প্লাস এ বি, অর্থাৎ অনেকগুলা এ বি যদি থাকে, সেইটাকে আমরা বলবো হচ্ছে
একটা এবি। সো আমি যদিও প্লাস বলছি বা আপনিও বলার সময় প্লাস বলতেই পারেন, বাট অ্যাকচুয়ালি এটাকে আমরা বলবো হচ্ছে বুলিয়ান অর অপারেশন। তার মানে হচ্ছে এবি অর এবি অর এবি, অর্থাৎ যতগুলা এবি থাকুক না কেন বা যতগুলা একই জাতীয় জিনিস থাকুক না কেন আমি যোগ করলে পাবো হচ্ছে একটা। দেন এইটা আমরা ছোটবেলায় যে পাটিগণিত বা বীজগণিত শিখেছি তার মতোই, এক্স এর সাথে কোনো শূন্য যেহেতু যোগ করছি তার মানে আমি কিছুই যোগ করছি না, তার মানে আমি পাবো হচ্ছে এক্সই পাবো। দেন এইটা খুব গুরুত্বপূর্ণ যে এক্স প্লাস ওয়ান সমান সমান হচ্ছে ওয়ান। সো আমরা যেটা মনে রাখবো এই ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়ানের সাথে আপনি যাই যোগ করেন না কেন আপনি পাবেন হচ্ছে ওয়ান। অর্থাৎ আমি এটাকে চাইলে এইভাবেও লিখতে পারতাম, ওয়ান প্লাস এ প্লাস বি প্লাস হচ্ছে এবি। সো আমরা যেটা খেয়াল রাখবো যে ওয়ানের সাথে প্লাস দিয়ে অনেকগুলো আরো অনেকগুলো জিনিসও যদি থাকে আমি চোখ বন্ধ করে সেটার রেজাল্ট লিখবো হচ্ছে ওয়ান। আমি একটু পরে স্লাইডে একটু প্রমাণও করে দিব, যাতে করে আপনি যদি কোনো কারণে ভুলে যান তাহলে কিভাবে আপনি সেইটাকে হচ্ছে প্রমাণ করবেন, কিংবা আপনি কিভাবে বুঝবেন যে কোনটা সঠিক। সো এখান থেকে প্রশ্ন আসার খুব সম্ভাবনা রয়েছে যে প্রশ্নটা এরকম হতে পারে যে নিচের কোনটি সত্য। দেন বিনিময় উপপাদ্য আমরা সবাই জানি যে এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স, এটা লিখাই যায়। দেন অনুষঙ্গ উপপাদ্যটা হচ্ছে এরকম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে লেখা যায়, এটা আসলে বলার কিছু নাই। দেন হচ্ছে এক্স প্লাস ওয়াই জেড সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। কেমনে হয় আমি একটু পরের স্লাইডটা একটু দেখাই দিব, এটা একটু জায়গা লাগবে। দেন এক্স প্লাস এক্স ওয়াই সমান হচ্ছে এক্স, এটা এখানে দেখানো যাবে। দেখুন আমি যদি এক্স কমন নেই তাহলে আমার থাকছে কত, ওয়ান প্লাস হচ্ছে ওয়াই। আমরা একটু আগে দেখেছি যে ওয়ানের সাথে যাই আমি যোগ করি না কেন রেজাল্ট হচ্ছে ওয়ান, তার মানে এক্স ইন্টু ওয়ান। সো কোনো কোনো চলক দিয়ে যে ওয়ানকে যখন গুণ করি ওই চলকটাই হয়, তার মানে আমি পাবো হচ্ছে এখানে এক্স। সো এইটা হচ্ছে আমরা বলতে পারি যোগের জন্য। এবার সেই গুণের ক্ষেত্রে আমরা যোগের ক্ষেত্রে যেটা জানলাম যে একই জাতীয় অনেকগুলো জিনিসকে যদি আমি যোগ করি, আমি আবারও বলছি যোগ মানে কিন্তু অ্যাকচুয়াল যোগ না, এটা মূলত অর অপারেশনস। আপনি বলার সময় এটাকে যোগ বলতেই পারেন। সো একই জাতীয় অনেকগুলো জিনিসকে যখন আমরা যোগ করব তখন আমি পাবো হচ্ছে একটা। ঠিক একইভাবে একই জাতীয় অনেকগুলো জিনিসকে যখন আপনি গুণ করবেন তখন আপনি পাবেন হচ্ছে একটা। দেখুন এখানে এক্স ইন্টু এক্স, এটা যদি বীজগণিত হইতো আমরা জানি এক্স স্কোয়ার, বাট আমরা শুরুতেই বলেছি যে বুলিয়ানের লিমিটেশনস হচ্ছে বর্গ বা বর্গমূলকে সে ব্যাখ্যা করতে পারে না। তার মানে হচ্ছে অনেকগুলো এক্স, আমি যদি আরো অনেকগুলো এক্সও লিখি সো আমি পাবো হচ্ছে একটা এক্স। অর্থাৎ অনেকগুলো এক্স যোগ করলে একটা এক্স, কিংবা অনেকগুলো এক্স গুণ করলে একটা এক্সই পাবো। দেন এক্স দিয়ে যদি আমি ওয়ানকে গুণ করি আমি হচ্ছে এক্সই পাবো। দেন এক্স দিয়ে যদি আমি জিরোকে গুণ করি আমরা জানি জিরো দিয়ে যাকেই গুণ করা হোক না কেন গুণফলটা হচ্ছে জিরো হয়। দেন এক্স ওয়াই, এটা বিনিময় করলে ওয়াই এক্স লেখা যায়, এটা আসলে বলার কিছু নাই। দেন এক্স ওয়াই জেড গুণ করে এটাকে এইভাবে লেখা যায়, এটাও গুণ আকারে আছে, আপনারা জানেন যে জেড ইন্টু ওয়াই প্লাস জেড, তার মানে এটাকে আমি চাইলেই এটা একটু ভুল হয়েছে এখানে, এটা হবে হচ্ছে ওয়াই জেড প্লাস জেড, এইভাবে লেখা যায়। সো আপনি যেহেতু দুই জায়গাতে হচ্ছে জেড আছে সো আপনি চাইলে এখান থেকে জেড কমন নিতে পারেন, তার মানে ওয়াই প্লাস ওয়ান সমান সমানটাকে জেড লেখা যায়। দেন এখানে যেটা আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সমান এক্স, সো এটা প্রায় আসতে পারে এই প্রমাণগুলো যে এইটা সমান নিচের কোনটি সত্য, হয়তো এরকম দেওয়া আছে যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই সমান নিচের কোনটি সত্য। সো আমরা এটা একটু প্রমাণ, আচ্ছা পরের স্লাইডটা একটু প্রমাণ করি। এটা এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এটাই ধরা যাক যে দেওয়া আছে। সো আমরা যেটা করব এখানে, দেখুন এটাকে আমরা গুণ আকারে যদি লিখি তাহলে এরকম হয় এক্স ইন্টু এক্স প্লাস হচ্ছে এক্স ওয়াই। এখন দুইটা এক্সকে গুণ করলে আমরা একটু আগেই দেখেছি এই যে যেটা বলছিলাম যে দুইটা এক্স বা অনেকগুলো একই জাতীয় জিনিসকে গুণ করলে আমরা একটা পাবো। তার মানে আমি এখান থেকে পাবো হচ্ছে এক্স প্লাস হচ্ছে এক্স ওয়াই। সো এখান থেকে আমার কি কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, থাকছে কত ওয়ান প্লাস হচ্ছে ওয়াই। আমরা জেনেছি ওয়ানের সাথে যাই থাকুক না কেন যোগ দিয়ে সেটা হচ্ছে ওয়ান হবে, তার মানে হচ্ছে এক্স ইন্টু ওয়ান। এবার এখানেই দেখুন এই যে এক্স ইন্টু ওয়ান, অর্থাৎ কোনো চলক দিয়েও যদি ওয়ানকে গুণ করা হয় ওই চলকটাই হবে, তার মানে আমি এইখানে পাবো হচ্ছে এক্স। সো এইভাবে আপনাকে একটু প্রমাণগুলো করতে পারেন এবং এগুলো আসার খুব সম্ভাবনা রয়েছে। এইবার আসি হচ্ছে যে এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে ওয়ান, এইটা আমি একটু প্রমাণ করে দেখাই দেই।
এক্স প্লাস ওয়ান সমান সমান হচ্ছে ওয়ান। সো আপনি এইভাবে যে কোনো প্রমাণটাকেই এখানে প্রমাণ করতে পারেন। যদি কোনো কারণে আপনি ভুলে যান সেক্ষেত্রে কিভাবে করবেন। সো আমরা যেটা জেনেছি যে এই যে চলকগুলা লিখেছে এই চলকগুলার মান হয় শূন্য হবে অথবা ওয়ান হবে। তো আমি এক্সকে শুরুতেই শূন্য ধরে নিই, তাহলে জিরো প্লাস ওয়ান, জিরো প্লাস ওয়ান মানে কত? ওয়ান, আমরা অলরেডি জেনেছি। এবার আমি এক্স এর মানটা ওয়ান ধরি, তাহলে আমি যদি লিখি ওয়ান প্লাস, অর্থাৎ এই যে এখানটায় যদি একটু খেয়াল করি ওয়ান প্লাস ওয়ান, আমরা একটু আগে যেটা জেনেছি যে একই জাতীয় অনেকগুলো জিনিসকে যদি আমি যোগ করি, আর দেখুন এ বি প্লাস এ বি প্লাস এ বি, আমি একটা এ বি পাবো। তার মানে হচ্ছে আমি যদি অনেকগুলো ওয়ানকে যোগ করি আমি পাবো হচ্ছে ওয়ান। তার মানে দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়ান সমান সমান হচ্ছে ওয়ান। এইভাবে আপনি যে কোনোটাকে হচ্ছে এইভাবে প্রমাণ করতে পারবেন। এছাড়া আরেকটা আসার মতো প্রমাণ হতে পারে এরকম, যে এক্স প্লাস হচ্ছে এক্স বার সমান সমান কত? এখন আমরা নট গেটের ক্ষেত্রে দেখেছি যে ওয়ান এর নট, সো ওয়ান এর নট আমরা জেনেছি হচ্ছে জিরো, এবং জিরো এর নট হচ্ছে কত? ওয়ান, অর্থাৎ নট মানেই হচ্ছে বিপরীত। তার মানে যদি বলা হয় এ এর নট, সো এর মানটা তো আমি জানি না এটা কি শূন্য নাকি ওয়ান। সো এই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে বলবো, এর নট হচ্ছে এ বার কিংবা এ প্রাইম। তার মানে যদি বলা হয় এক্স এর নট, সেটা হচ্ছে কত হবে? এক্স বার হবে। এখন এক্স প্লাস এক্স বার এটা গুণ যোগ করলে কত হয় সেটা আমরা একটু প্রমাণ করতে চাই। তো আপনি যদি কোনো কারণে এটা ভুলে যান, এটা টেনশনের কোনো কারণ নাই, আমি তাহলে একটু ধরে নেই যে ধরি এক্স সমান হচ্ছে ওয়ান। তাহলে আমি একটু মান বসাই, এক্স যদি ওয়ান হয় তাহলে দেখুন এক্স এর বিপরীত হচ্ছে এক্স বার। তার মানে এক্স যদি ওয়ান হয় এক্স বারটা কত হবে? অবশ্যই জিরো হবে। তার মানে ওয়ান প্লাস জিরো সমান সমান কত? ওয়ান। তার মানে দাঁড়াচ্ছে এক্স যখন ওয়ান তখন এইটার মানটা পাইছি আমি কত? ওয়ান। আবার আমি যদি এক্স এর মানটা জিরো ধরি, দেখুন তাহলে আমি যদি এই জায়গাটায় আসি কত হবে? জিরো প্লাস এক্স জিরো, তার মানে এক্স বারটা কত হবে? অবশ্যই ওয়ান হবে। তার মানে জিরো প্লাস ওয়ান সমান সমান কত? ওয়ান। তার মানে দাঁড়াচ্ছে এক্স প্লাস এক্স বার এইটা সমান সমান কত? ওয়ান। সো এইভাবে আপনি যে কোনো প্রমাণকে খুব সহজেই মান ধরে আপনি বের করতে পারবেন। কিংবা আমি যদি আরেকটা একটু করি, এখানে যদি একটু করি এ ইন্টু হচ্ছে এ বার, এইটা ধরুন কত হয় সেটা বের করতে চাই। সো আমরা যেটা জানলাম যে মান হবে হয় শূন্য অথবা ওয়ান। তাহলে আমি যদি ধরি এ হচ্ছে শূন্য, এই বারটা আমার কত হবে? অবশ্যই ওয়ান হবে। তো জিরো আর ওয়ান গুণ করলে কত হয়? জিরো। এবার ধরি এর মানটা যদি ওয়ান হয়, তাহলে আমি এইটা কিভাবে লিখি যে ওয়ান, এইবার অবশ্যই কত হবে? জিরো। তার মানে ওয়ান ইন্টু জিরো সমান সমান কত? জিরো। তার মানে হচ্ছে এ ডট এবার এইটা সমান সমান হচ্ছে জিরো। সো এইভাবে আপনি প্রমাণগুলোকে মান ধরে খুব সহজেই করতে পারবেন। আবারও বলছি, আপনাদের যদি এইগুলা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রয়োজনে আমরা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে এগুলোকে পুনরায় একটু ডিসকাস করব। আবার বলছি আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, সো সবাই চেষ্টা করবেন যাতে করে বুঝে বুঝে আমরা এগুলো জিনিসগুলো পড়তে পারি। এবার হচ্ছে লজিক গেট। সো বুলিয়ানের যে মৌলিক অপারেশন ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে মূলত লজিক গেটগুলো ডিজাইন করা হয়েছে। এবং এই লজিক গেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক লজিক গেট আর একটা হচ্ছে যৌগিক লজিক গেট। সো এবার মৌলিক লজিক গেট কোনটা? মৌলিক লজিক গেটকে আসছে মূলত বুলিয়ানের মৌলিক অপারেশন থেকে। আমরা দেখেছি যে বুলিয়ানের মৌলিক অপারেশন হচ্ছে তিনটা, এই কারণে মৌলিক লজিক গেটও হচ্ছে তিনটা, একটা হচ্ছে অ্যান্ড গেট, অর গেট আর হচ্ছে নট গেট। বুলিয়ানের ক্ষেত্রে আমরা এটাকে বলছি বুলিয়ান এন্ড অপারেশন, এটা হচ্ছে অর অপারেশন, এটা হচ্ছে নট অপারেশন। বাট লজিক গেটের ক্ষেত্রে আমরা বলবো অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এবার আসি যৌগিক গেট। তো যৌগিক গেট হচ্ছে চারটা, একটা নাম হচ্ছে ন্যান্ড গেট, নর গেট, এক্সর বা এক্সক্লুসিভ অর, আরেকটা নাম হচ্ছে এক্স নর কিংবা এক্সক্লুসিভ নর। সো যৌগিক গেট মানে হচ্ছে আমরা যৌগিক পদার্থ জানি হচ্ছে একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে মূলত যৌগিক পদার্থ গঠিত হয়। সো এখানেও তাই, যে যৌগিক গেট মানে হচ্ছে মূলত একাধিক মৌলিক গেট। তার মানে আমি যে যৌগিক গেট বলছি যেমন হচ্ছে ন্যান্ড গেট, এটার মধ্যে হচ্ছে একাধিক মৌলিক গেট আছে। নর গেট এটার মধ্যে হচ্ছে একাধিক মৌলিক গেট আছে।
কি কি মৌলিক গেট আছে সেটা আমরা আজকের ক্লাসে একটু পেছনের দিকে হচ্ছে জানবো। তার মানে হচ্ছে মৌলিক গেটের কনসেপ্টটা আসছে বুলিয়ানের মৌলিক অপারেশন থেকে। আর যৌগিক গেট মানে হচ্ছে একাধিক মৌলিক গেটের সমন্বয়ে যৌগিক গেটগুলো তৈরি করা হয়, এবং মৌলিক গেট হচ্ছে 3টা এবং যৌগিক গেট হচ্ছে 4টা। সো আমরা একটু শুরুতেই আসি হচ্ছে অর গেট। অর অপারেশন আমরা জেনেছি, অর অপারেশন মানে হচ্ছে যোগ চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়, তার মানে অর গেটটাও হচ্ছে যোগ চিহ্ন দিয়ে প্রকাশ করা হবে। সো অর গেটের সিম্বলটা হচ্ছে এইরকম একটু বাঁকানো, আপনি চাইলে এটাকে প অক্ষরের মতো করেও লিখতে পারেন। এবং আপনারা জানেন যে যে কোনো লজিক গেটের ক্ষেত্রে বাম পাশে হচ্ছে আমরা ইনপুটগুলো দেই এবং ডান পাশে হচ্ছে আমাদের আউটপুট। এবং যে কোনো লজিক গেটের ক্ষেত্রে ইনপুট হচ্ছে থিওরিটিক্যালি আমরা অসংখ্য বলে থাকি, তার মানে এখানে আপনি 2টা 3টা 10টা ইনপুট দিতেই পারেন এবং আউটপুট সবসময় একটাই হবে। সো এইটা হচ্ছে অর গেটের সিম্বল। সো আমি এখানে ইনপুট দিয়েছি 2টা এ আর বি। সো যেটা বলেছিলাম অর গেটের কাজ হচ্ছে যোগ করা, তার মানে যেহেতু ইনপুট হচ্ছে এ আর বি, তার মানে আউটপুট পাবো হচ্ছে এ প্লাস বি। সো এটা একটা কোশ্চেন হইতে পারে, যদিও খুবই সিম্পল কোশ্চেন হয়ে যায় যে একটা অর গেটে ইনপুট এ আর বি হলে আউটপুট কত, দেন আমরা সিম্পলি এটাকে বলবো হচ্ছে এ প্লাস বি। এখন এটা যদি এইরকম হইতো, আমি একটু উদাহরণ হিসেবে বলছি যে একটা ইনপুটের নাম হচ্ছে এবি আর একটা ইনপুটের নাম হচ্ছে সিডি, তাহলে এই ক্ষেত্রে অর গেটে আউটপুট কত? সো আমি জাস্ট সিম্পলি আউটপুট হচ্ছে এইভাবে এবি প্লাস সিডি এইভাবে লিখে দিব। অর্থাৎ আমি এখানে ইনপুট হিসেব করবো এখানে কয়টা রেখা আছে সেইটা দিয়ে। সো রেখা যেহেতু 2টা, তার মানে এখানে আমি এই 2টাকে যোগ করে লিখে দিলেই হয়ে যাবে। সো এই যে যে টেবিলটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি হচ্ছে ট্রুথ টেবিল অথবা হচ্ছে সত্যক সারণী। সো ট্রুথ টেবিল বা হচ্ছে সত্যক সারণী মানে হচ্ছে আপনার যে ইনপুটগুলো আছে সেই ইনপুটগুলোকে আপনি কত রকম ভাবে আপনি সেটাকে লিখতে পারেন। অর্থাৎ আমি এখানে একটু বোঝার জন্য যদি বলি, আমার ইনপুট আছে এ আর হচ্ছে বি। এখন আমরা এ আর বি তো আমার চলক, এর মান হবে হয় 0 অথবা হচ্ছে 1, বি এর মান হবে হয় 0 অথবা হচ্ছে 1। সত্যক সারণী মানে হচ্ছে আপনি এ এর একটা মান নেবেন, বি এর একটা মান নেবেন, এইরকম ভাবে আপনি তাদেরকে কত রকম ভাবে সাজাইতে পারেন। উদাহরণস্বরূপ ধরুন আমি এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমি ধরলাম হচ্ছে আউটপুট। ধরুন আমি এ থেকে নিলাম 0কে, বি থেকেও নিলাম 0, এটা একটা কম্বিনেশন হইতে পারে। দেন আমি এ থেকে নিলাম 0কে, বি থেকে নিলাম 1কে, এটা একটা কম্বিনেশন হইতে পারে। দেন আমি হচ্ছে আবার এটা এরকম হইতে পারে যে এ থেকে 1কে নিলাম, বি থেকে 0কে নিলাম, এটা একটা কম্বিনেশন হইতে পারে। কিংবা এ থেকে 1কে নিলাম, বি থেকে 1কে নিলাম, এটা আরেকটা কম্বিনেশন হইতে পারে। এখন এইটা একটা প্রশ্ন হতে পারে যে একটা লজিক গেট মধ্যে যদি ইনপুট 2টা হয় তাহলে কত রকম ভাবে সাজানো যেতে পারে। অর্থাৎ যেটা আমরা বলছি সত্যক সারণী, সেটাতে কত রকম ভাবে সাজানো যেতে পারে। তো এইটা আপনারা একটু মনে রাখবেন যে সাজানোর উপায় কিংবা কম্বিনেশন যেটাই বলেন না কেন, সাজানোর উপায়টা হচ্ছে 2 টু দি পাওয়ার ইনপুট। অর্থাৎ আপনি কতগুলা ইনপুট নিচ্ছেন তার উপরে নির্ভর, সেটাই হবে। অর্থাৎ আমি যখন ইনপুট 2টা হিসাব করছি যে 2টা ইনপুট যখন নেব, তার মানে আমি এটাকে সাজাইতে পারবো 2 ইনপুট যেহেতু 2টা, তার মানে হচ্ছে 2, তার মানে কত রকম ভাবে? 4 ভাবে। এখন এইবার যদি আমরা একটু দেখি, আমার ইনপুট যদি 3টা হইতো, অর্থাৎ এখানে দেখুন 1 2 3 4, 4টা ইনপুট আছে। তবে ইনপুট যদি 4টা হয় আমি সাজাইতে পারবো কত? 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16 রকম ভাবে। সো আমার এইখানে যেই সত্যক সারণীটা আছে আপনারা দেখেন এখানে এ বি সি, তার মানে ইনপুট হচ্ছে 3টা যেহেতু ইনপুট, তার মানে সাজাইতে পারবো 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8 রকম ভাবে। তার মানে একবার A0, একবার B0, একবার C0, কিংবা A1 B0, এরকম ভাবে আপনি মোট 8 রকম ভাবে সাজাইতে পারেন। এবং এই সাজানোটা আপনি যদি হিসেব করে করে লিখেন তাহলে আপনার অনেক সময় লাগবে। সেজন্য আমরা যেটা করি যে ধরুন 0 1 0 1 0 1 0 1, কারণ আপনি তো অলরেডি জেনে ফেলছেন যে মোট 8 রকম ভাবে লেখা যাবে। তার মানে 0 1 0 1 এভাবে আপনি 8টা লিখবেন। দেন বিতে এসে আপনি 2টা 2টা করে লিখবেন, অর্থাৎ 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 এইভাবে লিখবেন।
দেন পরেরটা এসে এটাকে আবার ডাবল করবেন, মানে এখানে শূন্য ছিল 2টা, এটাকে ডাবল মানে 4টা শূন্য লিখবেন, তার মানে 4টা শূন্য 4টা 1। এখন ইনপুট যদি হচ্ছে 4টা থাকতো তার মানে আমি 16ভাবে সাজাইতে পারতাম, তার মানে 0 1 0 কীভাবে আপনি 16টা লিখতেন, 00 11 00 11 এইভাবে 16 রকম, 4টা 0 4টা 1 এইভাবে লিখতেন। দেন এখানে হয়তো 8টা 0 8টা 1। আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে হচ্ছে কমেন্ট করে জানাবেন, আমরা প্রয়োজনে পরের ক্লাসে বিষয়টা আবারও আলোচনা করব। এবার আসি হচ্ছে সুইচিং সার্কিট। এটা হচ্ছে একটা আসার মতো একটা প্রশ্ন, যে প্রশ্নটা এরকম হতে পারে, নিচের কোনটি হচ্ছে একটা অর গেটের ইকুইভ্যালেন্ট সার্কিট কিংবা অর গেটের সুইচিং সার্কিট। সো অর গেটের ক্ষেত্রে আমরা একটা জিনিস আলোচনা করা হয় নাই, সেটা হচ্ছে দেখুন ইনপুট A0 B0 C0, তা সেক্ষেত্রে আউটপুট কীরকম হবে। সো ইনপুট যেহেতু এ বি এবং সি, তার মানে আমার আউটপুট আমরা জেনেছি অর গেট কী করে, যোগ করে, তার মানে কী হবে A প্লাস বি প্লাস সি। এবার দেখুন A0 B0 C0 অর্থাৎ 3টা জিরো যদি আপনি যোগ করেন আপনি আউটপুট পাবো হচ্ছে 0। আমরা অলরেডি জেনেছি যে 1-এর সাথে যাই থাকুক না কেন যোগ দিয়ে সেটা হবে কত, 1। এবার দেখি 0 প্লাস 1, একটা 1 যেহেতু আছে তার মানে কত হবে 1, 0 1 0 তার মানে কত হবে 1, 0 1 1 অর্থাৎ একটা 1 থাকলে সেটা 1 হয়ে যাবে। এবার 1 100টা থাকলেও 1, এখানে 2টা 1 আছে তার মানে 1, এইখানে যেহেতু 1 আছে 1, এইখানেও যেহেতু 1 আছে 1, এইখানে 1 আছে মানে 1, এইখানে 1 আছে মানে 1। সো আমরা যেটা বোঝার চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে একটা অর গেটের মধ্যে যদি একটা 1 থাকে তার মানে চোখ বন্ধ করে আপনার আউটপুট কত হবে, 1 হবে। এবং যে প্রথমটা যেহেতু একটাও 1 নাই সেক্ষেত্রে আমার আউটপুট হচ্ছে 0। এবার সেই সার্কিটটা কীভাবে কাজ করবে সেটা একটু বোঝার চেষ্টা করি। সো এটা হচ্ছে একটা সাপ্লাই, এখানে এ আর বি হচ্ছে 2টা সুইচ। তো এই অবস্থায় এখন যে অবস্থায় আছে এই অবস্থায় সুইচটা হচ্ছে অফ আছে, তার মানে এটা হচ্ছে 0 এবং এইটাও হচ্ছে কত হবে 0 যেহেতু হচ্ছে অফ আছে। এবং এইটা ধরুন একটা লাইট বা যে কোনো আপনি লোড চিন্তা করতে পারেন। সো এই অবস্থা আমরা জানি এক্ষেত্রে কোনো কারেন্ট ফ্লো হবে না যেহেতু ওপেন আছে, তার মানে কারেন্ট হচ্ছে 0। তার মানে হচ্ছে এই লাইটটা কি অবস্থায় থাকবে, অফ। অফ মানে হচ্ছে 0, আমরা অলরেডি জেনেছি যে কোনো কিছু যদি কাজ না করে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে 0 অথবা হচ্ছে অফ কিংবা ফলস মোডে আছে। আর কোনো কিছু যদি কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে 1। এখন দেখুন তো মিলছে কি না। আচ্ছা আমি এখানে ইনপুট 3টা আছে, আমি 3টার জন্য তাহলে এটা একটু ডিজাইন করি। সো এখানে দিলাম হচ্ছে সি। তার মানে এই দেখুন কোনো দিক দিয়ে কিন্তু কারেন্ট প্রবাহিত হবে না, কারণ আমরা জানি কারেন্ট প্রবাহিত হওয়ার শর্ত হচ্ছে আমার সার্কিটটা হচ্ছে ক্লোজ হইতে হবে। এইরকম এটা যদি লোড হয় দেন এটা যদি এইরকম থাকতো দেন আমাদের হচ্ছে কারেন্ট প্রবাহিত হইতো। যেহেতু এই দিক দিয়ে 3টা সুইচই অফ আছে তার মানে এখানে লাইট বা লোড যেটা আছে সেটা হচ্ছে 0। এবার এখানে আসুন 0 0 1 অর্থাৎ সিটা হচ্ছে 1, তার মানে এই সুইচটা এইরকমভাবে আছে। সো আপনারা সবাই জানেন যে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে না, বি যেহেতু অফ আছে এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না, কারেন্ট এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে হচ্ছে কারেন্ট প্রবাহিত হবে। তার মানে এই অবস্থায় হচ্ছে আমার লাইট হচ্ছে কত 1 বা লাইটটা হচ্ছে অন থাকবে। দেন আমি যদি আরেকটা কম্বিনেশন দেখি, ধরুন এই লাস্টেটাই দেখলাম যে 1 1 1, তার মানে হচ্ছে আমার এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, এই দিক দিয়ে হবে, এই দিক দিয়ে হবে, এটাও 1, এইটাও হচ্ছে 1, সিটাও হচ্ছে 1, তার মানে কিছু একটা কারেন্ট প্রবাহিত হবে। আর কারেন্ট প্রবাহিত হওয়া মানেই হচ্ছে আমার লাইট বা যে লোড থাকবে সেই লোডটা হচ্ছে কাজ করবে। সো একটু যেটা বুঝলাম আমরা সেটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে ইনপুটগুলো হচ্ছে প্যারালালি থাকে, সমান্তরাল থাকে এবং অন্য লজিক গেটের ক্ষেত্রে অন্যরকমভাবে থাকবে। সো এটা সিম্পলি আপনি এইভাবে মনে রাখতে পারেন যে অর গেটের ক্ষেত্রে প্যারালালি থাকে। আচ্ছা এবার আমরা একটা আলোচনা করি হচ্ছে অ্যান্ড গেট সম্পর্কে। সো আমরা বুলিয়ানের ক্ষেত্রে জেনেছি অ্যান্ড অপারেশন হচ্ছে গুণ চিহ্ন বা গুণের মতো করে কাজ করে। সো অ্যান্ড গেট মানে হচ্ছে গুণের মতো করে কাজ করবে, শুধু এখানে একটা সিম্বল ব্যবহার করা হয়। সো অ্যান্ড গেটের সিম্বলটা হচ্ছে ডি অক্ষরের মতো। আমরা একটু খেয়াল করি যে অর গেটটা হচ্ছে সামনে এরকম বাঁকানো কিংবা প অক্ষরের মতো করে চিন্তা করতে পারেন, আর অ্যান্ড গেটের ক্ষেত্রে এটা হচ্ছে সোজাসুজি হবে। এবং আমরা জেনেছি যে যে কোনো লজিক গেটের ক্ষেত্রে ইনপুট হচ্ছে অসংখ্য হয়,
এবং আউটপুট হচ্ছে একটা হয়। সো আমরা এখানে ইনপুট দিয়েছি দুইটা এ আর বি, এবং এ আর বি গুণ করলে আমরা জানি হচ্ছে এ বি হবে। এবং এইটাকে আমি একটা সমীকরণের আকারে লিখেছি যে ওয়াই সমান এ বি, কিংবা আপনি শুধু এটাকে এ বি লিখলেও পারেন। সো এবার একটু সংজ্ঞাটা যদি একটু পড়ি, যে বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক গুণের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যান্ড গেট। সো এই যৌক্তিক মানে হচ্ছে লজিক্যাল, অর্থাৎ লজিক্যাল গুণ করার জন্য যে গেট ব্যবহার করব দ্যাট ইজ কল্ড অ্যান্ড গেট। এবং যেটা হচ্ছে আমরা যৌক্তিক যোগের জন্য ব্যবহার করব সেটাকে বলা হয় হচ্ছে অর গেট। সো এবার আসি হচ্ছে, আমরা যদি একটু ট্রুথ টেবল কিংবা সত্যক সারণীতে আসি। সো আমরা যেটা জেনেছি যে ইনপুট যদি তিনটা হয়, তার মানে আমি আউটপুট মানে কত রকম ভাবে সাজাইতে পারি, সেই কম্বিনেশনটা হবে 2 টু দি পাওয়ার হচ্ছে ইনপুট তিনটা হলে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3, তার মানে হচ্ছে 8 রকম ভাবে। এবার এইটা একটা খুবই কমন একটা কোশ্চেন, যেটা হচ্ছে যদি একটা যে কোনো লজিক গেটের ক্ষেত্রে ইনপুট যদি n সংখ্যক হয়, তার মানে কত রকম কম্বিনেশন সম্ভব কিংবা কতভাবে সাজানো যেতে পারে, তার মানে সেক্ষেত্রে আনসারটা হবে 2 টু দি পাওয়ার n। সো আমি যেহেতু ইনপুট নিয়েছি এ বি সি, তার মানে আমি সাজাইতে পারবো 8 ভাবে। এবং আমরা জেনেছি যে যেহেতু 8 ভাবে লেখা যায়, তার মানে আমি লিখবো 0 1 0 1 0 1 এরকমভাবে 8টা লিখবো। দেন বিটাকে আমি লিখতে পারি 0 0 1 1 0 0 1, দেন সি এইটাকে লিখতে পারি 4টা 0 4টা 1 এরকমভাবে। তবে আপনি চাইলেও এইটাকে 0 1 0 1 এভাবে লিখতে পারতেন, বিটা 0 0 1 1 0 0 1 এইভাবে, সিটাকে 4টা 0 4টা 1 আপনি লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। এবার আমি গুণ করি, অর্থাৎ অ্যান্ড গেটটা হচ্ছে একদম আমরা ছোটবেলায় যে বাংলা গুণ করেছি সেই বাংলা গুণের মতো করেই গুণ করবে। দেখুন 3টা শূন্য গুণ করলে আমরা জানি হচ্ছে 0 0, অর্থাৎ গুণের মধ্যে 0 একটা থাকলে সর্বনাশ হয়ে যায়, সেটা হচ্ছে গুণফলটা 0 হয়ে যায়। এখানেও দেখুন একটা 0 দুইটা 0 আছে, মানে একটা 0 থাকলেই গুণফলটা 0। এখানে একটু দেখুন 0 হবে অবশ্যই, এখানে 0 আছে মানে 0, এখানেও 0 আছে মানে 0, এক 0 আছে মানে 0, এই যে দেখুন 3টা 1 মানে হচ্ছে 1। তার মানে আমরা যেটা জানলাম যে একটা অ্যান্ড গেটের ক্ষেত্রে যতগুলা ইনপুট থাকবে সবগুলা ইনপুটই যখন হচ্ছে 1 হবে, তখনই শুধুমাত্র আমার আউটপুটটা হচ্ছে 1 হবে। এই প্রশ্নটা অনেক সময় অন্যভাবে করে। প্রশ্নটা এরকম হইতে পারে, একটা অ্যান্ড গেট 3টা ইনপুট আছে, 3টা ইনপুটই ধরুন হচ্ছে হাই, সেক্ষেত্রে আউটপুট কত? হাই মানে আমরা জেনেছি হাই বা পজিটিভ কিংবা ট্রু মানে হচ্ছে 1, তার মানে 3টা ইনপুটে যেহেতু হাই বলছে, তার মানে সেক্ষেত্রে আউটপুট কত হবে? 1 হবে। কিংবা এরকম হইতে পারে, একটা অ্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুটগুলো হচ্ছে এরকম হাই হাই লো, তাহলে আপনাকে হয়তো বললো যে আউটপুট কত। সো যেহেতু লো আছে, লো মানে হচ্ছে 0, তার মানে একটা 0 থাকলে আমরা জেনেছি যে অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট কত হয়ে যাবে? 0 হবে। সো আপনাকে খেয়াল করতে হবে যে হচ্ছে ইনপুট 0 আছে কিনা কোনোটা। অথবা প্রশ্নটা একটু অন্যভাবেও আসতে পারে, ধরুন বললো যে একটা অ্যান্ড গেট, একটা অ্যান্ড গেটে 10টা ইনপুট আছে, 10টা ইনপুট, একটা ইনপুট হচ্ছে একটা ইনপুট হচ্ছে 0, কিংবা বললো যে একটা ইনপুট হচ্ছে নেগেটিভ বা লো আছে, তার মানে আউটপুট কত। সো এই অবস্থায় আপনাকে দেখুন যেহেতু বলছে 10টা ইনপুট, তার মানে এখানে একটা ইনপুট বলে দিয়েছে, বাকি 9টা কিন্তু বলে নাই। সো বাকি 9টা ইনপুট আসলেই আপনার দরকার নাই, কারণ আমরা তো জেনেছি যে অ্যান্ড গেট মানে গুণ করে, এবং গুণ করার সময় একটা 0 থাকলেই হচ্ছে বাকি যাই থাকুক না কেন রেজাল্ট হচ্ছে 0 হয়ে যাবে। তার মানে যেহেতু একটা ইনপুট 0 বা নেগেটিভ বলে দিয়েছে, তার মানে আমার আউটপুট অবশ্যই কি হবে? 0 হবে। এবার হচ্ছে আমরা একটু সার্কিটটা একটু দেখি অ্যান্ড গেটের ক্ষেত্রে কি রকম হয়। সো এখানে আমরা হচ্ছে 2টা ইনপুট দিয়েছি, এবং এখানে আমি হচ্ছে লাইট বা যে কোনো একটা লোড চিন্তা করি, এখানে একটা ভোল্টেজ সাপ্লাই দিলাম। সো এই অবস্থায় যেই কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে একটু আঁকি, এটা আমি এল নামে লিখলাম এটাকে। সো এটা যদি আমার সাপ্লাই হয়, এই সুইচের নাম দিলাম এ, এটা হচ্ছে বি, এই অবস্থায় আমার লোডটা কত হবে? 0 হবে, কারণ আপনারা জানেন এটা ওপেন আছে, এটা ওপেন আছে, তার মানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। কারেন্ট 0 মানে হচ্ছে
আমার লোডটাও হচ্ছে অফ থাকবে বা কাজ করবে না, তখন আমরা বলতে পারি এটাও হচ্ছে জিরো, এটাও হচ্ছে জিরো। এইবার আমি যদি কোনো একটাকে অন করে দিই, ধরুন আমি এখানে একটু সত্যক সারণীটা আঁকি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। ইনপুট যদি এ আর বি হয়, এটা হচ্ছে যদি আমার আউটপুট হয়, তার মানে 0 0 1 1 1 1। আচ্ছা আমি ভুল লিখছি, ঠিক আছে, 0 1 0 1 ডাবল 0 ডাবল 1। সেইখানে একটু দেখুন, যখন দুইটাই জিরো আমার আউটপুট কত, জিরো। এবার হচ্ছে এইটাকে অন করলাম, বিটা জিরো, অর্থাৎ এইরকম যদি আমি করি, তার মানে এই অবস্থা আমার এটা কত, 1, বি কত, জিরো। দেখুন এইখানে যেহেতু সার্কিটটা আমার ওপেন আছে, তার মানে এখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তার মানে আমার আউটপুট কত, এই অবস্থার জন্য জিরো। এবার দেখুন এইটা জিরো, বিটা ওয়ান, অর্থাৎ আমি যদি এটাকে এইভাবে চিন্তা করি, তার মানে এইটা হচ্ছে জিরো এবং এটা যদি এইরকম করি বি ওয়ান, সো এই দিক দিয়ে কারেন্ট পাস হবে না, তার মানে আমার হচ্ছে লাইট বা আউটপুটটা কি হবে, জিরো হবে। এবার দেখুন এইটাকে অন করলাম, অর্থাৎ এইরকম এ অন, বিটাও অন করলাম, তার মানে এই অবস্থায় কিন্তু আমার কারেন্ট প্রবাহিত হবে। তার মানে আমার যতগুলা ইনপুট থাকবে সবগুলা ইনপুটই যখন আমার হাই হবে, তখনই শুধুমাত্র কারেন্ট প্রবাহিত হবে। সো আপনার যদি মনে থাকে যে আমরা অর গেটের ক্ষেত্রে দেখেছি যে যে সুইচগুলো থাকে সেগুলো হচ্ছে প্যারালালি থাকে, এবং অ্যান্ড গেটের ক্ষেত্রে সুইচগুলো হচ্ছে সিরিজে থাকে। সো সিরিজ প্যারালাল কনসেপ্টের সাথে আপনার সবাই পরিচিত, সেই জন্য আমি আর সেটাতে ডিটেলস গেলাম না। শুধু একটু সার্কিটটা মনে রাখবেন, কারণ এটা প্রশ্ন হইতে পারে যে নিচের কোনটি হচ্ছে অ্যান্ড গেটের ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম কিংবা অর গেটের ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম। এবার হচ্ছে নট গেট। সো আমি এতক্ষণ ধরে একটা কথা বারবার বলেছি যে যে কোনো লজিক গেটের ক্ষেত্রে ইনপুট হয় হচ্ছে অসংখ্য এবং আউটপুট হয় হচ্ছে একটা। নট গেটের ক্ষেত্রে এই কথাটা পুরোপুরি সত্য না, অর্থাৎ নট গেটই হচ্ছে একমাত্র গেট যেটাতে ইনপুট হয় একটা এবং আউটপুটও একটাই হয়। তার মানে আমি যেটা বলেছি যে কোনো লজিক গেটের ক্ষেত্রে ইনপুট অসংখ্য হয়, এটা নট গেটের ক্ষেত্রে প্রযোজ্য না। নট গেটের ক্ষেত্রে ইনপুট হচ্ছে একটা এবং আউটপুট হচ্ছে যে কোনো লজিক গেটের মতোই আউটপুট হচ্ছে একটা। এবার নট মানে আমরা জেনেছি যে নট মানে হচ্ছে পূরক, বা হচ্ছে আপনি এটাকে বলতে পারেন হচ্ছে বিপরীত, বিপরীত কাজ করে, উল্টা কাজ করে। সো উল্টা বলতে কি রকম, দেখুন নট গেটের সিম্বল হচ্ছে এইটা, একটা ট্রায়াঙ্গেল এবং তার সাথে একটা নট দেওয়া থাকে, সেই জন্য এটাকে বলা হয় নট গেট। তো নট গেট যেটা বলছে বিপরীত কাজ করে। সো আপনি যদি এখানে ইনপুট দেন এ, তার মানে আউটপুট পাবেন বিপরীত। আমরা অলরেডি জেনেছি এ এর বিপরীত হচ্ছে এ বার কিংবা এ প্রাইম, আপনি যেটাই বলেন না কেন। কিংবা আমি বলতে পারি ইনপুট যদি ওয়ান হয়, তার মানে ওয়ানের বিপরীতটা আউটপুট পাবো, ওয়ানের বিপরীত হচ্ছে জিরো। কিংবা আপনি ইনপুট যদি দেন হচ্ছে জিরো, আপনি আউটপুট পাবেন হচ্ছে ওয়ান। এখন ইনপুটটা যদি এ বি হয়, তার মানে এ বি এর বিপরীত, এ বি এর বিপরীত মানে হচ্ছে এ বি হোল বার, কখনোই বারটাকে আলাদা করবেন না। কারণ নট গেট, আমি যদি এখানে লিখি নট গেট ইনপুট কটা, একটা, তার মানে বারও সে হচ্ছে একটাই দিবে। সো আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন যে নট গেট কিংবা অ্যান্ড গেট বা অর গেট কীভাবে কাজ করে। সো এই নট গেট যেহেতু ইনপুটটা আউটপুটের বিপরীত হয় কিংবা ইনপুটকে বিপরীত করে ফেলে আউটপুটে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ইনভার্টার বলা হয়। সো এইটাও খুব কমন একটা কোশ্চেন যে কোন লজিক গেটকে ইনভার্টার বলা হয় কিংবা নিচের কোন লজিক গেট হচ্ছে ইনভার্টার। সো আমরা জানলাম সেটা হচ্ছে নট গেট, কারণ নট গেটের ইনপুট আউটপুটের বিপরীত। যে সংজ্ঞাটা যদি একটু বলি, বুলিয়ান অ্যালজেব্রা যৌক্তিক পূরকের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় সেটাই হচ্ছে নট গেট। এবার হচ্ছে যৌগিক গেট। সো আমি শুরুতেই বলেছিলাম যে যৌগিক গেট মানে হচ্ছে একাধিক যৌগিক গেট মানে হচ্ছে একাধিক মৌলিক গেট। তো এবং আমরা জেনেছি যৌগিক গেট হচ্ছে চারটা। তো শুরুতেই আমরা একটু পড়ি যে ন্যান্ড গেট। ন্যান্ড শব্দটা হচ্ছে, আমি যদি একটু একটু আলাদা করে লিখলাম যে ন্যান্ড, যে শুরুতে যে এন আছে এই এন মানে হচ্ছে নট গেট। তার মানে এখানে দেখুন তো কয়টা গেট হলো, দুইটা, একটা হচ্ছে নট গেট আর একটা হচ্ছে অ্যান্ড গেট। আমরা জেনেছি নট একটা মৌলিক গেট, অ্যান্ড একটা মৌলিক গেট। দেখো আমার সংজ্ঞার সাথে কিন্তু মিলে যাচ্ছে, একাধিক মৌলিক গেট। তার মানে এখানে মৌলিক গেট আছে কয়টা, দুইটা।
সো আমরা এটাকে এইভাবে বলতে পারি যে অ্যান্ড এবং নট গেট মিলে যে গেট তৈরি হয় সেটাই হচ্ছে ন্যান্ড গেট। এখন নট গেট তো হচ্ছে ইনপুট হয় একটা, এই কারণে আমরা সবসময় নট গেটটাকে পরে ব্যবহার করব, অ্যান্ড গেটটাকে হচ্ছে আগে, বা অন্য যে গেট থাকবে সেই গেটটাকে আগে ব্যবহার করব। সো আপনি চাইলে এটা কীভাবে আঁকতে পারেন, যে আমরা জেনেছি যে অ্যান্ড গেট হচ্ছে এইটা, এবং অ্যান্ড গেটের সাথে একটা নট গেট দিলেই সেটা হয়ে যাবে হচ্ছে ন্যান্ড গেট। সো এখন আমি যদি এই অ্যান্ড গেটে ইনপুট দিই এ আর হচ্ছে বি, তার মানে এই জায়গাটায় আমি আউটপুট পাবো কত, এই জায়গাটা আমি আউটপুট পাবো হচ্ছে এ বি। এবার এই প্রথম অংশটাকে যদি আমরা বাদ দিয়ে দেই, প্রথম অংশটাকে আমি যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ এই যে নট গেটটা যদি একটু আমি চিন্তা করি, নট গেটের ইনপুটের নাম হচ্ছে এবি। তার মানে আমরা জেনেছি নট গেটের ইনপুট আউটপুটের বিপরীত, তার মানে আমি আউটপুট পাবো হচ্ছে এ বি হোল বার। এইটাই হচ্ছে মূলত আমার ন্যান্ড গেটের আউটপুট। অর্থাৎ ইনপুট যদি এ বি হয়, ন্যান্ড গেটের জন্য আমি আউটপুট পাবো হচ্ছে এ বি হোল বার। এখন আমরা এইটাকে আসলে এইভাবে হচ্ছে করি না সাধারণত, আমরা যেটা করি যে অ্যান্ড গেটের সাথে নট গেটের শুধু নট অংশটাকে একসাথে নিয়ে আমরা হচ্ছে ন্যান্ড গেট বানাই। অর্থাৎ এই যে দেখুন অ্যান্ড গেট, তার সাথে নট গেটের শুধু নট অংশটা দিয়ে দিলাম। তার মানে ইনপুট যদি এ বি হয়, আউটপুট কত হবে এ বি হোল বার। এখন ইনপুট যদি এ বি সি হইতো একটা ন্যান্ড গেট, সো আউটপুট কত হবে, আউটপুট হবে এ বি সি তার উপরে হোল বার। অর্থাৎ ইনপুট যেটা আছে আমি প্রথমে অ্যান্ড গেট করব এবং অ্যান্ড গেটের উপরে বার দিয়ে সেটাকে আমি হচ্ছে নট গেট করব, তাহলে ন্যান্ড গেট হয়ে যাবে। সো সিম্বলটা এটা খুবই সিম্পল, আপনারা বুঝতে পারছেন যে একটা অ্যান্ড গেটের সাথে নট গেট দিলে হয়ে যাবে। এবার আসি হচ্ছে ইনপুট, ইনপুটের অর্থাৎ সত্যক সারণীটা আমরা একটু দেখি যে কোন ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুট কীরকম হবে। আমরা এখানে ইনপুট দেখিয়েছি দুইটা, তার মানে কতভাবে সাজানো যাবে, টু স্কোয়ার অর্থাৎ 4 রকমভাবে সাজানো যাবে। এবার আমরা একটু এইখানে যদি আসি ন্যান্ড গেটটায় সত্যক সারণী। সো আপনি চাইলে সত্যক সারণীটা কীভাবে করতে পারেন, এ বি, আপনি শুরুতেই হচ্ছে এ বিটা বের করেন, তারপর আপনি এ বি হোল বারটা বের করেন। সো আমি এটাকে যদি এভাবে লিখি 0 1 0 1 ডাবল 0 ডাবল 1, দেখুন অ্যান্ড গেটের জন্য আমি পাবো কত 0 0 0 1। এখন এ বি এর বিপরীত হচ্ছে এ বি হোল বার, তার মানে এ বি এর মান যদি 0 হয়, এ বি হোল বারটা কত 1, এ বি 0 মানে এটা 1, এটা 1, এইটা হচ্ছে 0। অর্থাৎ আপনি অ্যান্ড গেটের বিপরীত আউটপুট পাবেন ন্যান্ড গেটের ক্ষেত্রে। তার মানে একটা অ্যান্ড গেটে যখন আপনি 0 পাচ্ছেন, ন্যান্ড গেটে অবশ্যই কত পাবেন, 1 পাবেন। সো এইটাই হচ্ছে এখানে দেওয়া আছে আর কি। এখন অনেক সময় প্রশ্নটা এইভাবে থাকতে পারে যে একটা ন্যান্ড গেট, একটি ন্যান্ড গেট ইনপুট হচ্ছে বলে দিল হচ্ছে 1 আর 0, আউটপুট কত। সো আপনাকে যেটা খেয়াল করতে হবে যে 1 আর 0 আপনি শুধু অ্যান্ড গেট করেন, 1 আর 0 মানে অ্যান্ড গেটে কত হবে 0, ন্যান্ড গেটে কত হবে তার বিপরীতটা অর্থাৎ 1 আসবে। এইভাবেই আই হোপ যে আপনারা হিসেবটা করতে পারেন। এইবার আসে হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিটের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছেন, লোডের সাথে প্যারালালি হচ্ছে আপনার হচ্ছে সুইচগুলো কানেক্ট থাকে। সো কেমনে কাজ করে আমি যদি এই একটা একটু বোঝানোর চেষ্টা করি। ধরুন এই অবস্থায় দেখুন, এই অবস্থায় সুইচ কত 0, এই অবস্থায় সুইচটা কত 0। সো তার মানে এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না, বাট এই দিক দিয়ে কিন্তু সার্কিটটা ক্লোজ আছে। সো যেহেতু এই দিক দিয়ে সার্কিটটা ক্লোজ আছে, তার মানে হচ্ছে আমার এই লোডটা কাজ করবে, অর্থাৎ এটা হচ্ছে 1 থাকবে। তার মানে এ 0 বি 0, আপনি ন্যান্ড গেটে কত পাবেন, 1 পাবেন। এবার আসি 0 আর 1, অর্থাৎ বিটা যদি এরকম থাকে, তার মানে হচ্ছে দেখুন এইবারও কিন্তু এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। কেন প্রবাহিত হবে না, কারণ এইটা হচ্ছে ওপেন আছে। তার মানে এই অবস্থায়ও আমার হচ্ছে এই যে লোড আছে বা লাইট আছে সেটা হচ্ছে হাই থাকবে। 1 0 ক্ষেত্র হচ্ছে তাই। দেখুন 1 1 যখন, এইটাও যখন 1, তখন মানে কিন্তু এই দিক দিয়েও হচ্ছে শর্ট আছে, এই দিক দিয়েও শর্ট আছে। তার মানে এই দিক দিয়েও কারেন্ট প্রবাহিত হবে এবং এই দিক দিয়েও কারেন্ট প্রবাহিত হবে। এখন আপনারা জানেন যখন হচ্ছে কারেন্ট সবসময় হচ্ছে যে সোর্স থেকে স্বল্প দূরত্বে যদি পথ কোনো ক্লোজ লুপ থাকে সেই দিক দিয়ে হচ্ছে কারেন্ট প্রবাহিত হয়। সো এইটা যেহেতু আমার সোর্স, তার মানে কারেন্ট এই দিক দিয়েই হচ্ছে মূলত প্রবাহিত হবে, এই দিক দিয়ে আর হচ্ছে যাবে না। যাবে না বললে অ্যাকচুয়ালি ভুল হবে।
খুবই অল্প পরিমাণ কারেন্ট যাবে এবং খুবই অল্প, যেহেতু এই কারণে আমরা এটাকে জিরো বলছি, অর্থাৎ খুবই অল্প পরিমাণ কারেন্ট যাচ্ছে, মানে আমার লোডটা ঠিকঠাক মতো কাজ করবে না। এই কারণে যখন আমার দুইটা ইনপুটই হাই থাকবে তখন আমার ন্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুটটা হচ্ছে জিরো। সো এই হচ্ছে মোটামুটি আমার ন্যান্ড গেট। এইবার আসি হচ্ছে নর গেট। সো আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে দেখেছিলাম ন্যান্ড মানে হচ্ছে প্রথম অ্যান্ডটা মানে হচ্ছে নট, প্লাস ছিল হচ্ছে অ্যান্ড গেট। তাহলে এবার যদি নর গেট বলি, নর তার মানে কি হবে, নট প্লাস হচ্ছে অর। এখন আমরা যেটা জেনেছি একটু আগে যে নট গেটটাকে আমরা সবসময় পরে ব্যবহার করব, তার মানে শুরুতেই থাকবে আমার কোনটা, অর গেট। তার মানে এইটা যদি অর গেট হয়, এই অর গেটের সাথে একটা নট দিব। এখন এখানে যদি ইনপুট এ এবং বি হয়, এখানে আমি পাবো কি এ প্লাস বি, এবং নট গেটের কাজ হচ্ছে বিপরীত করা, তার মানে এ প্লাস বি এর বিপরীত হচ্ছে এ প্লাস বি হোল বার। তার মানে হচ্ছে একটা নট গেটে ইনপুট যদি এ বি হয়, আউটপুটটা হচ্ছে এ প্লাস বি হোল বার। এবং আমরা একটু আগে যেটা জেনেছি যে এইভাবে না করে আমরা আরেকটু সহজ করে আঁকি, সেটা হচ্ছে অর গেটের সাথে এই যে ত্রিভুজের মানে নট গেটে শুধুমাত্র নট অংশটাকে এখানে যুক্ত করে দেওয়া হয়, এবং আমরা আউটপুটটা লিখি এইভাবে যে ইনপুট যেহেতু এ প্লাস বি, এটা যেহেতু নর গেট, তার মানে আগে অর অপারেশন করবে, অর করে উপর একটা বার দিলে সেটা হচ্ছে নর গেট হয়ে যায়। সো সত্যক সারণীটা আমি আচ্ছা সত্যক সারণীটা যদি আমি একটু আঁকি এখানে। সো ইনপুট হচ্ছে এ, আচ্ছা আমি একটু ইয়ে করে গুছাই করি, ইনপুট, তারপরে এইটাকে নাম দিলাম হচ্ছে আউটপুট। সো ইনপুট যদি এ আর বি হয়, আমি হয়তো লিখলাম 0 1 0 1 0 0 1 1। সো আমরা যেহেতু নর গেট করছি, আমি শুরুতে হচ্ছে অরটা করি এ প্লাস বি, বাট যেহেতু নর গেট তার মানে আমার আউটপুট হচ্ছে এ প্লাস বি হোল বার। এখন আমরা অর গেটের ক্ষেত্রে জেনেছি যে দুইটা জিরো মানে হচ্ছে জিরো, একটা ওয়ান থাকলে সেটা কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। এখন নর গেট মানে হচ্ছে অর গেটের বিপরীত, তার মানে অর গেটে যখন জিরো পাচ্ছি নর গেটে কত হবে, ওয়ান। এখানে দেখুন যেহেতু ওয়ান, এটা জিরো, এটা জিরো, এটা হচ্ছে জিরো। সো এইটা প্রশ্ন হইতে পারে যে একটা নর গেটে ইনপুট যদি ওয়ান এবং জিরো হয় সেক্ষেত্রে আউটপুট কত। সো আপনি সবসময় মাথার মধ্যে শুধু অ্যান্ড এবং অর রাখবেন, বাকিগুলো অটোমেটিক্যালি বের হয়ে যাবে। আপনি দেখুন ওয়ান এবং জিরো যদি হয় অর গেটের ক্ষেত্রে আউটপুট হচ্ছে ওয়ান, তার মানে নর গেটের জন্য আউটপুটটা হচ্ছে জিরো। সো এইটা হচ্ছে নর গেটের জন্য সত্যক সারণী। যে সার্কিটটা আমি অত ডিটেলসে যাচ্ছি না, শুধু আমি একটু শর্টকাটে একটু বলি। যেমন ধরুন যখন দুইটা ইনপুটে যখন জিরো, তখন আমার আউটপুট কত হবে, ওয়ান হবে। কিভাবে দেখুন, এই অবস্থায় এ এর মানটা হচ্ছে জিরো, এই অবস্থায় বি এর মানটা হচ্ছে জিরো, তার মানে এই দিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, এইটা হচ্ছে আমার আউটপুট, তার মানে এই দিক দিয়ে আমার কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ লাইট বা লোড যেটা আছে সেটা কাজ করবে। এবার দেখুন এ ওয়ান বি জিরো, অর্থাৎ এইটাকে যদি আমি এইরকমভাবে কানেক্ট করে দিই, তার মানে এইটা কি হইলো, ওয়ান। এখন এইটা কিন্তু জিরো, তার মানে দেখুন এই দিক দিয়ে কিন্তু কারেন্ট এসে আমার এই দিক দিয়ে প্রবাহিত হবে, এবং এই দিক দিয়ে খুবই অল্প পরিমাণ কারেন্ট যাবে। যেহেতু খুব অল্প কারেন্ট যাবে, এই কারণে আমরা এটাকে বলছি হচ্ছে জিরো। কেন এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, কারণ কারেন্টের বিদ্যুতের ধর্মই হচ্ছে সে যখন হচ্ছে শর্টেস্ট যখন হচ্ছে সে লুপ পাবে, সেই লুপের মধ্য দিয়ে হচ্ছে কারেন্টটা প্রবাহিত হয়, এবং এই দিক দিয়ে খুব অল্প কারেন্ট প্রবাহিত হবে। যেহেতু খুব অল্প কারেন্ট প্রবাহিত হয়, এই জন্য আমরা এটাকে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে অফ থাকবে বা হচ্ছে জিরো কারেন্ট প্রবাহিত হবে। তার মানে হচ্ছে যখন কোনো একটা অন, তখন আমার আউটপুটটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, অর্থাৎ কারেন্ট হচ্ছে এই দিক দিয়ে পাস করবে। সো এইটা হচ্ছে আমার হচ্ছে নর গেট। এবার সেই এক্সর গেট, এক্সর মানে হচ্ছে মূলত এক্সক্লুসিভ অর, অর্থাৎ এটাও হচ্ছে একটা অর গেট, তবে এটা বিশেষ ধরনের অর গেট। সো অর গেটের সিম্বল আমরা দেখেছি, এটা হচ্ছে এই রকম, বাট যখন এটাকে এইভাবে আঁকি, এইটা হচ্ছে একটা অর গেট। বাট যখন আমরা এক্সক্লুসিভ অর বলবো বা এক্সর বলবো, তখন হচ্ছে সামনে এরকম আরেকটা বাঁকা চিহ্ন, একটা বাঁকা হচ্ছে রেখা আঁকা হয়। এবং আমরা জেনেছি যে অর গেটের সমীকরণটা হচ্ছে এরকম যে এ প্লাস বি
বাট এক্সর যেহেতু এই জন্য এটাকে হচ্ছে এইভাবে লিখা হয়, অর্থাৎ এক্সর মানে এক্সক্লুসিভ অর বা বিশেষ ধরনের অর। সেই জন্য এটাকে আমরা এইভাবে লিখি যে এ এক্সর বি, এবং এইটাকে ভাঙলে এরকম হয় আর কি, যে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। সো এবার একটু যদি একটা প্রশ্ন করা হয় যে একটা এক্সর গেটের মধ্যে কয়টা মৌলিক গেট আছে, সো দেখুন বার আছে মানে হচ্ছে এটা একটা নট গেট, তার মানে এখানে কি কোন গেট আছে, নট গেট আছে। দেন এখানে দেখুন গুণ আকারে আছে, গুণ আকারে থাকা মানে হচ্ছে অ্যান্ড গেট। দেন যোগ আছে, যোগ থাকা মানে হচ্ছে অর গেট। তার মানে একটা এক্সর গেটের মধ্যে তিনটা মৌলিক গেট আছে। সো এইটা একটা প্রশ্ন হইতে পারে যে নিচের কোনটি সত্য বা কোনটি এক্সর গেটের সমীকরণ। সো এ এক্সর বি এইভাবে না লিখে আপনি চাইলে এ বার বি প্লাস এ বি বার এইভাবে আপনি এটাকে লিখতে পারেন। এইবার হচ্ছে সত্যক সারণী। সো সত্যক সারণী আমরা যেটা দেখলাম যে এক্সরের ক্ষেত্রে আউটপুট হচ্ছে এরকম এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। এখন আপনি যদি সত্যক সারণী করেন, আমি একটু শর্টকাটে দেখাই, এ বি, এখন আমার এইটার জন্য আমার দরকার হবে কি, এ বারের মান বের করতে হবে, দেন বি বারের মান বের করতে হবে, দেন এ বার এবং বি দুটা গুণ করতে হবে, দেন আবার এ বি বার এইটা বের করতে হবে। এবার এবার বি প্লাস এ বি বার এই দুটাকে আমরা হচ্ছে যোগ যোগ করব। এবার যদি আমি সাজাই 0 1 0 1, এটা হচ্ছে 0 0 1। এবার মানে হচ্ছে এ এর বিপরীত, তার মানে এ যেহেতু 0 এবার কত 1, এটা যেহেতু 1 এটা কত 0, তার মানে এটা 1 এটা হচ্ছে 0। বি বার মানে হচ্ছে বি এর বিপরীত, অর্থাৎ এইটা একটু যদি খেয়াল করেন, তার মানে এটা কত হবে 0, সরি এটা হবে 1, এটা 1 হবে, এটা যেহেতু 1 এটা কত হবে 0 হবে, এটা যেহেতু 1 এটা হচ্ছে 0, অর্থাৎ বি এর বিপরীত হচ্ছে বি বার। সো সেই কারণে যেহেতু বি 0 আছে তার মানে বি বার হচ্ছে 1 হবে, এইভাবে পুরাটা লিখেছি। এইবার আমরা একটু যদি খেয়াল করি, দেখুন এইবার এবং বি গুণ করেছে, এইবার কোনটা, এইটা আমি একটু মার্ক করি যাতে করে আমাদের বুঝতে সহজ হয়। এইবারের সাথে আমি গুণ করেছি কাকে, বি কে, এইটা। সো তার মানে হচ্ছে দেখুন 0-র সাথে 1 গুণ করি 0, 0-র সাথে 0 গুণ করলে 0, 1-এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1, 1-এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0। এবার এটাকে মুছে দেই, আমি জাস্ট বোঝার জন্য এটা করছি। দেন এ বি বার, এ হচ্ছে আমার এইটা, বি বার হচ্ছে এইটা, তার মানে 0 এবং 1 গুণ করলে কত 0, 1 এবং 1 গুণ করলে হচ্ছে 1, 0 এবং 0 গুণ করলে হচ্ছে 0, 1 এবং 0 গুণ করলে হচ্ছে 0। এবার দেখুন এবার বি, এবার বি মানে হচ্ছে এইটা, এটার সাথে আমি যোগ করবো কাকে, এ বি বার এইটাকে। সো এই দুইটাকে যদি আমি যোগ করি, দেখুন দুইটা 0 যোগ করলে পাবো কত 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে আমরা জানি 1, দুইটা 0 যোগ করলে হচ্ছে 0। এখন দেখুন পরীক্ষা আপনি দেবেন এমসিকিউ, বাট আপনাকে এই রকম অনেক বিশাল একটা প্রসেস হয়ে আপনি আউটপুট জানতে পারছেন। অর্থাৎ ইনপুট যদি 0 0 হয় এক্সর গেটের ক্ষেত্রে আউটপুট হচ্ছে 0, ইনপুট যদি 1 এবং 0 হয় সেই ক্ষেত্রে আউটপুট হচ্ছে কত 1। সো এই প্রসেসটা আপনার জন্য এমসিকিউ পরীক্ষায় আপনার এই প্রসেসটা করাটা অনেক সময় সাপেক্ষ বিষয়। সেই কারণে আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে একটু দেখুন, বিজোড় সংখ্যক ইনপুট 1 হইলে আপনি আউটপুট হচ্ছে 1 হবে। এই একটা কথা শুধুমাত্র মনে রাখবেন, তাহলে আপনার জন্য সকল কাজ সহজ হয়ে যাবে। আপনার এই কোনোটাই হচ্ছে লাগবে না, আমি এটাকে মুছে দেই, তাহলে আপনি হচ্ছে সহজেই রিলেট করতে পারবেন। যেটা বলছি বিজোড় সংখ্যক ইনপুট সত্য মানে 1 হলে, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট কত হবে 1 হবে। দেখুন আমি এই লাস্ট থেকে শুরু করি, এখানে বিজোড় সংখ্যক ইনপুট কি না, জোড় সংখ্যক ইনপুট 1, তার মানে এটাতে আমি আউটপুট পাবো হচ্ছে 0। এবার দেখুন 0 1 বিজোড় সংখ্যক ইনপুট 1, অর্থাৎ একটা 1 একটা 1 তিনটা 1 পাঁচটা 1 এরকম যদি হয় সেই ক্ষেত্রে আপনার আউটপুট হবে হচ্ছে 1। তার মানে এখানে আপনি জিরোটা দেখার দরকার নাই, এটা যেহেতু একটা 1 আছে তার মানে এখানে 1 পাবেন, এখানে একটা 1 আছে তার মানে আউটপুট 1 পাবেন। এখানে দুইটাই 0, আমি খুঁজতেছি মূলত হচ্ছে 1 কয়টা আছে, অর্থাৎ বিজোড় সংখ্যক 1 থাকলেই আমার আউটপুট 1, আর অন্য সময় সব সময় হচ্ছে আউটপুট হচ্ছে 0। সো এইভাবে আপনি এক্সরটাকে মনে রাখবেন।
সো এখানে একটু শর্টকাট করে দেওয়া আছে। এখন আপনাকে যদি এরকম প্রশ্ন করে একটা এক্সর গেটে ইনপুট আছে এইরকম, আউটপুট কত? সো যেটা বলছিলাম যে আপনি দেখবেন কয়টা বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান কিনা, তিনটা ওয়ান, তার মানে বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান, তার মানে আপনার আউটপুট হচ্ছে কত? ওয়ান। যদি এটা এরকম হইতো চারটা ওয়ান জিরো, তার মানে অবশ্যই আউটপুট হচ্ছে জিরো। সো এটা হচ্ছে এক্সোর গেটের জন্য। সো আপনারা এইটা এইভাবে মনে রাখবেন। এবার আসি হচ্ছে এক্স নর। এক্স নর মানে হচ্ছে এক্সরের বিপরীত। তখন আমরা যে, আমি একটু আগে সার্কিট একটু দেখাই। সো এক্স নরটা হচ্ছে এরকম, অর্থাৎ একটা এক্সর যেটা আমরা দেখেছি এইটা ছিল একটা এক্সর, এক্সর সাথে একটা নট দিলেই সেটা হয়ে যাবে এক্স নর। সো আমার এক্সরের ক্ষেত্রে সমীকরণটা ছিল এরকম যে এ এক্সর বি, যেহেতু এখানে একটা নট আছে, নট মানে উপর একটা বার চলে আসবে। এবার আসি হচ্ছে এ এক্সর বিকে আমরা দেখেছি যে এইভাবে লেখা যায়, এবার বি প্লাস এ বি বার। এ এক্সর বি এর পরিবর্তে এটা লিখেছি, উপর যেহেতু একটা বার আছে আপনি উপরে একটা বার দিয়ে দিবেন। এবার প্রশ্ন হতে পারে যে একটা এক্স এক্স নর এর মধ্যে কয়টা মৌলিক গেট আছে? সো বার মানে নট গেট, গুণ আছে মানে অ্যান্ড গেট, যোগ আছে মানে অর গেট, অর্থাৎ তিনটা মৌলিক গেট এখানে আছে। এবার হচ্ছে সত্যক সারণী। এইটার জন্য আপনাকে কোনো কিছু মনে রাখার দরকার নাই। এক্সর যেটা মনে রাখবেন যে এক্সর এর বিপরীত হচ্ছে এক্স নর। সো আমরা একটু আগে যেটা জেনেছিলাম এক্সরের ক্ষেত্রে বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হইলে আউটপুট ওয়ান। তার মানে এক্সরের ক্ষেত্রে ওয়ান জিরোর জন্য আমি একটু লিখি এক্সর, আর এখানে লিখলাম হচ্ছে এক্স নর। তার মানে এক্সরের ক্ষেত্রে যদি এটা যদি এরকম হয় ওয়ান জিরো, তার মানে এখানে আউটপুট পাবেন ওয়ান। এক্স নরের ক্ষেত্রে এটা কত হবে? জিরো। যদি দুইটা ওয়ান হয় এক্সরে কত পাবেন আপনি? জিরো, কারণ জোড় সংখ্যক ওয়ান হয়ে গেছে, এখানে পাবেন ওয়ান। এইখানে আমি যদি তিনটা ওয়ান চিন্তা করি, তিনটা ওয়ান মানে বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান, তখন আউটপুট হচ্ছে ওয়ান। এক্স নরের ক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে জিরো। অর্থাৎ এক্সরটা মনে রাখলে আপনি এক্স নরটা অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন। সো আমরা যেটা জানলাম একটু বুঝি যে বিপরীত কোনটা কার বিপরীত, সেটা হচ্ছে অ্যান্ড, অ্যান্ডের বিপরীত হচ্ছে ন্যান্ড, অর, অরের বিপরীত হচ্ছে নর, এক্সর, এক্সরের বিপরীত হচ্ছে এক্স নর। অর্থাৎ আপনি ইনপুট আউটপুট যেটা অ্যান্ডের ক্ষেত্রে যেটা আউটপুট, ন্যান্ডের ক্ষেত্রে তার বিপরীতটা হচ্ছে আউটপুট। এইভাবে আই হোপ যে আপনারা মনে রাখতে পারেন। এরপরে যদি কোথাও বুঝার ক্ষেত্রে কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবার আমরা নতুন আরেকটা জিনিস শিখি, সেটাকে বলা হচ্ছে অ্যাডার। অ্যাডার যদি বলি, অ্যাডার মানে হচ্ছে যোগ, বা হচ্ছে অ্যাডার সার্কিট মানে হচ্ছে যোগের বর্তনী। তো আমরা সিম্পলি বলতে পারি যেই বর্তনী যোগের কাজ করে তাকেই বলা হয় হচ্ছে অ্যাডার। এই অ্যাডার দুই ধরনের হয়, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। সো হাফ অ্যাডার কি? অর্থাৎ প্রথমে আসে অ্যাডার মানে হচ্ছে বাইনারি যোগের জন্য আমরা মূলত ব্যবহার করি, অর্থাৎ বাইনারি যে যোগটা হয় এটা কিভাবে যোগ করে সেটাই হচ্ছে মূলত অ্যাডার সার্কিট। এই অ্যাডার দুই ধরনের হয়, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার মানে হচ্ছে যে সমবায় সার্কিট দুইটা বিট যোগ করে সেটাই হচ্ছে হাফ অ্যাডার, আর ফুল অ্যাডার হচ্ছে 3 বিট যোগ করে। এখন আমরা যখন যোগ করি, ধরুন আমি যদি বাইনারি যোগ চিন্তা করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা বিট, এখানে একটা বিট, কয়টা বিট হলো? দুইটা বিট। এই দুইটা বিট আপনি যোগ করার জন্য আপনি ব্যবহার করবেন হচ্ছে হাফ অ্যাডার। কিন্তু কোনো কারণে যদি আপনার তিনটা বিট হয়ে যায়, যেমন দেখুন এখানে বিট আছে কয়টা? এটা হচ্ছে শূন্য। দুইটাকে যোগ করলে আপনারা জানেন বাইনারি যোগ কেমনে করে, দুইটাকে যোগ করার যোগফল হচ্ছে শূন্য, হাতে রেখে এইদিকে আসে। এখানে কিন্তু এখন তিনটা বিট হয়ে গেছে, তিনটা বিট কিন্তু হাফ অ্যাডার যোগ করতে পারে না, এইটার জন্য আপনি ব্যবহার করবেন হচ্ছে ফুল অ্যাডার। তার মানে দাঁড়াচ্ছে হাফ অ্যাডার আপনার যোগ করে দুইটা বিট, আর আমরা যখনই যোগ করি দুইটা জিনিস পাই, একটাকে আমরা বলি হচ্ছে সাম, আর একটাকে বলি হচ্ছে ক্যারি। সাম মানে হচ্ছে যেটা নিচে বসে যায় সেটাকে বলি সাম, এবং যেটা হাতে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ক্যারি। অর্থাৎ আমি যদি একটা বাংলা যোগের কথাই বলি, ধরুন এটাই যদি বলি, পাঁচে পাঁচে 10, 10-এর শূন্য, হাতে আছে 1, আমি 1 হতে এখানে একটু 5 ও 5 যোগ করলে 10, 10-এর শূন্য, হাতে আছে 1, এই যে 1 লিখলাম,
এই এই যে শূন্য লিখলাম, এই শূন্যটাকে বলা হয় হচ্ছে সাম, আর এই যে হাতে থাকে বা অর্থাৎ বামে যেটা আসে সেইটাকে বলা হয় হচ্ছে ক্যারি। সো বাইনারি যোগের ক্ষেত্রে এরকম যে যোগফলটা হয় সেটাকে বলা হয় সাম, বা এস দ্বারা লেখা হয় যেটা হাতে থাকে সেটাকে বলা হয় হচ্ছে ক্যারি। এ আর বি দিয়ে আমি দুইটা ইনপুটকে বোঝাচ্ছি, এইচ এ দিয়ে আমি বোঝাচ্ছি হচ্ছে হাফ অ্যাডার। সো এটি হচ্ছে একটা ব্লক চিত্র, এটা একটা প্রশ্ন হইতে পারে যে নিচের কোনটি হাফ অ্যাডারের ক্ষেত্রে ব্লক চিত্র। সো এবার আসি হচ্ছে ট্রুথ টেবল। একটু খেয়াল করুন, আমার ইনপুট হাফ অ্যাডার কয় বিট যোগ করে? 2 বিট। সো ইনপুট যেহেতু দুইটা, কতভাবে সাজাইতে পারবো? 4 ভাবে, সেটাই করা হয়েছে এখানে। 0 1 0 1 0 0 1 1। এবার এসে হচ্ছে আপনি যোগ করবেন, বাইনারি যোগের নিয়মটা আপনারা হয়তো সবাই জানেন। আমি একটু আচ্ছা তাও এখানে একটু বলি, যখন দুইটা শূন্য যোগ করবেন যোগফল হচ্ছে 0, হাতে নাই তার মানে ক্যারিও 0। 0 আর 1 যোগ করলে 1, তারপর হচ্ছে হাতে নাই তার মানে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 হবে। দুইটা মান যোগ করলে যোগফল 0, হাতে হচ্ছে 1। অর্থাৎ আমি যদি একটু এই যোগটা একটু বলি, সেটা হচ্ছে দুইটা 1, এইটু পরীক্ষার প্রশ্ন হইতে পারে যে একটা বাইনারি এত যোগ করতে আপনাকে বলে যে এত আর এত যোগ করলে কত হয়। দুইটা 1 যোগ করলে আপনি এটা মনে রাখবেন, আর নাহলে বাকি সব কিছু সহজ। দুইটা 1 যোগ করলে যোগফল 0 এবং হাতে থাকবে হচ্ছে 1। আর আপনি যদি তিনটা 1 যোগ করেন, তিনটা 1 যোগ করলে যোগফল হচ্ছে 1, হাতে থাকবে হচ্ছে 1। দুইটা 1 যোগ করলে যোগফল 0, হাতে থাকবে 1। তিনটা 1 যোগ করলে যোগফল হচ্ছে 1 এবং হাতে থাকবে 1। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে যোগটা কেমনে হবে। ধরুন এরকম একটা যোগ দিলাম আপনাকে, 0, তারপর হচ্ছে 1, আচ্ছা এটা না, 0 0 0 1 1 0। এইটা বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন। দেখুন দুইটা শূন্য যোগ করছি আমরা, দুইটা শূন্য মানেই হচ্ছে ছোটবেলায় যে অঙ্ক করছি শূন্য। শূন্য আর একে যোগ করা মানে হচ্ছে 1, 1 আর 0 যোগ করা মানেই হচ্ছে 1। হাতে থাকার বিষয়টা আসবে যদি দুইটা 1কে যোগ করেন অথবা আপনি তিনটা 1কে যোগ করেন। সো এখানে দেখুন 1 কয়টা আছে? দুইটা। দুইটা 1 যোগ করা মানে হচ্ছে যোগফল কত হবে? 0, এটাই বলেছে। এবং হাতে থাকবে 1, যেটা হাতে থাকে এটা সবসময় বামে আসে। এখন 1 কয়টা হইল? তিনটা। তিনটা 1 যোগ করলে যোগফল কত? 1। সো এইখানে হচ্ছে 1 আসবে এবং আরেকটা হাতে আছে, সেই হাতেটাকে এখানে থাকবে, এইটাকে আপনি এইখানে বসাবেন। এইভাবে হচ্ছে আপনি যোগ করবেন। আমি আরেকটা যোগ করি আপনাদের বোঝার জন্য, কারণ যোগের অঙ্ক আসতে পারে। সো যেটা খেয়াল রাখবেন যে দুইটা 1 আছে নাকি তিনটা 1 আছে। 0 আর 1 যোগ করা মানে হচ্ছে 1। এখানে 1 কয়টা? দুইটা। দুইটা 1 যোগ করলে যোগফল 0, হাতে আছে হচ্ছে 1। এখন 1 কয়টা? তিনটা। তিনটা 1 যোগ করলে যোগফল 1, হাতে আছে 1। আবার এখানে 1 কয়টা? তিনটা। তিনটা 1 যোগ করা মানে যোগফল 1, হাতে আছে হচ্ছে 1। এখানে 1 কয়টা? দুইটা। দুইটা 1 যোগ করা মানে যোগফল 0, হাতে আছে 1। এদিকে আর কিছু নেই, তার মানে 1 বসে যাবে। সো এই যোগটা আমাদের সবাইকেই জানতে হবে। যদি কোনো কারণে এই যোগটা বুঝতে না পারেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এবার আসি হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে সমীকরণ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সমীকরণটা আপনারা কীভাবে লিখেছে সেটা একটু খেয়াল করি। সো সমীকরণ লেখার ক্ষেত্রে আপনাকে যেটা খেয়াল করতে হবে যে আপনি ধরুন হচ্ছে এখানে আউটপুট কয়টা জিনিস আছে? আউটপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। সো আমি শুরুতেই সামের সমীকরণটা লিখতে চাচ্ছি এবং পরবর্তীতে ক্যারির সমীকরণটা লিখতে চাচ্ছি। এখন আমি যখন সামের সমীকরণটা লিখব তখন আমি দেখব সাম কোন কোন জায়গায় 1 আছে। সো দেখুন সাম এই অবস্থায় 1 এবং এই জায়গাটায় 1 আছে। এইবার এই যেখানে সাম 1 আছে তখন এর মানটা কত? 0। সো ইনপুটটা যদি 0 হয় সেটাকে আমি বার দিয়ে লিখবো, তার মানে আমি লিখলাম এটাকে এ বার। এবার দেখুন এই অবস্থায় বি এর মানটা কত? 1। 1 হইলে ওই চলকটা দিয়ে লিখবো, অর্থাৎ আমি এটাকে লিখবো হচ্ছে বি। আবারও বলছি সাম এই যেই অবস্থায় 1 আছে সেই অবস্থার জন্য আমরা ইনপুটগুলোকে বিবেচনা করব। তো এই অবস্থায় যেহেতু সাম 1, একটু খেয়াল করি, তো এই যখন সাম 1 এর মানটা হচ্ছে 0, এ যেহেতু 0, 0 হলে সেটাকে আমরা বার দিয়ে লিখব, এই জন্য আমি লিখলাম এ বার। এবার আসি বি এর মান 1, 1 হলে সরাসরি ওই চলকটাই লিখব। এরপর আরেক জায়গাতে 1 আছে সেটাকে আমরা প্লাস দিয়ে লিখব।
প্লাস দিয়ে এবার এইখানে আসেন, এ এর মানটা কত 1, আমরা জানি 1 হলে সরাসরি চলকটাই লিখবো, তাহলে এ। এবার আসে হচ্ছে বি, বি এর মান কত 0, 0 হলে বার দিয়ে লিখতে হয়। এটাই হচ্ছে মূলত যে সামের সমীকরণ। সো এটা একটা প্রশ্ন হতে পারে যে একটা হাফ এডার ক্ষেত্রে নিচের কোনটা সামের সমীকরণ। এখন এইটা কেন গুণ চিহ্ন দিয়ে লিখলাম বা এটা কেন যোগ চিহ্ন দিয়ে লিখলাম সেইটা মধ্যে আর যাচ্ছি না, যেহেতু এমসিকিউ প্রশ্ন, এত ডিটেলস না জানলেও হবে। বাট এই সমীকরণটা কিভাবে লিখে সেটা আপনাকে জানা থাকতে হবে। বিভিন্ন সময় কোনো সার্কিট দিয়ে হয়তো আপনাকে বললো যে সমীকরণটা কিভাবে এসেছে লেখার জন্য। এবার আসে হচ্ছে ক্যারি। সো ক্যারিটা যদি একটু খেয়াল করেন, দেখুন এখানে ক্যারি 1 আছে কয় জায়গায়, শুধুমাত্র এক জায়গায় 1 এখানে। এবার দেখুন এই অবস্থায় এ এর মান কত 1, বি এর মান কত 1। ওকে, সো যেহেতু এ এর মান 1, তার মানে আমি এই লিখবো, বি এর মান এখানে 1, তার মানে এটাকে বি লিখবো। সো এটাই হচ্ছে হাফ এডারের ক্ষেত্রে সাম এবং ক্যারিয়ার সমীকরণ। এইবার আমি আপনাদেরকে একটু বোঝার জন্য আরেকটা অঙ্ক দিই। ধরুন একটা লজিক গেট দেওয়া আছে, ইনপুট হচ্ছে এ বি আর এটা হচ্ছে আউটপুট। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আমার আউটপুট। 0 0 0 1 1 0 1 1। আমি সিম্পলি জাস্ট বোঝার জন্য, ধরুন এটা এরকম আছে। সো আপনাকে বললো যে আউটপুটের সমীকরণ লিখো। এটাকে সমীকরণ না বলে ফাংশন বা লজিক ফাংশনও বলা হয়। লজিক ফাংশন কিংবা লজিক সমীকরণ, এই যে কোনো নামই ডাকতে পারে। তো আপনি কিভাবে লিখবেন, যেটা আমরা বলেছিলাম, আপনি দেখবেন আউটপুটে 1 আছে কয় জায়গায়। সো এই অবস্থায় 1 আছে আর লাস্টে 1 আছে। সো বাকিগুলোকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। আমি বোঝার জন্য এটাকে ডিলিট করে দিচ্ছি। এবার দেখুন এই যে এখানে 1 আছে, ইনপুটের মান কত, এ এর মান 0, 0 হইলে আপনি এটাকে বার দিয়ে লিখবেন। বি এর মানটা কত 0, তার মানে এটাকে আপনি বার দিয়ে লিখবেন। আরও একটা জায়গায় আউটপুটে 1 আছে, তার মানে আপনি এটাকে প্লাস দিয়ে লিখবেন। এই অবস্থায় এ এর মান কত 1, তার মানে আপনি এটাকে এই লিখবেন। বি এর মান হচ্ছে 1, তার মানে আপনি এটাকে লিখবেন বি লিখবেন। আই হোপ যে আপনারা কিভাবে সমীকরণ লিখতে হয় বুঝতে পেরেছেন। এবার আসে হচ্ছে ফুল অ্যাডার। সো আমরা যেটা জেনেছি যে হাফ অ্যাডার হচ্ছে 2টা বিট যোগ করে, বাট আমার কখনো কখনো 3টা বিট চলে আসে। সো 3টা বিটকে ফুল অ্যাডার হাফ অ্যাডার যোগ করতে পারে না, এই কারণে আমরা ব্যবহার করবো হচ্ছে ফুল অ্যাডার। সো ফুল অ্যাডার হচ্ছে মূলত যেই অ্যাডারটা 3টা বিট যোগ করতে পারে সেটাকেই বলা হয় হচ্ছে ফুল অ্যাডার। সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বাম দিকে 3টা রেখা আছে, 3টা রেখা মানে হচ্ছে 3টা বিট, এবং আপনি যোগের কাজ করা মানে আপনি একটা সাম পাবেন আর একটা হচ্ছে ক্যারি পাবেন। সো এখানে এস বা সি দিয়ে আপনি প্রকাশ করতে পারেন এটাকে। এই ইনপুটটাকে যেহেতু সি আই বলেছে সেই কারণে এখানে আউটপুটটাকে সি জিরো বলেছে, কিংবা আপনি এটাকে সি ইন সি আউট যে কোনোভাবে আপনি এটাকে চাইলে লিখতে পারেন। এবার সেই ইনপুট যেহেতু 3টা, আমরা সত্যক সারণীতে কতভাবে সাজাইতে পারবো, 2^3, অর্থাৎ 8 রকমে আপনি এটাকে সাজাইতে পারবেন। সো এইখানে দেখুন সাজানো আছে। এবার আমরা একটু দেখি তো সাম আর ক্যারিটা হিসাব করতে পারি কিনা। তো 3টাই যেহেতু 0, 3টা 0 কেন, 100টা 0 যোগ করলেও যোগফল 0 এবং ক্যারি হচ্ছে 0। এবার সে হচ্ছে 1 আর বাকি 2টাই 0, তার মানে সাম অর্থাৎ যোগফল হচ্ছে 1, ক্যারি হচ্ছে 0। এইখানে একটাই 1, তার মানে সাম 1 ক্যারি 0। এখানে দেখুন 2টা 1, 2টা 1 আমরা একটু আগে জেনেছি 2টা 1 যোগ করলে যোগফল 0, হাতে হচ্ছে 1 গেল। এইখানে একটা 1, তার মানে সাম 1 ক্যারি 0। এখানে 2টা 1, 2টা 1 মানে যোগফল 0 আর এটা হচ্ছে 1। তারপর হচ্ছে এইখানেও যদি দেখি 2টা 1, 2টা 1 মানে যোগফল 0, হাতে আছে 1। 3টা 1 আমরা জেনেছি 3টা 1 মানে যোগফল 1, হাতে আছে 1। অর্থাৎ সাম মানে আমরা যেটা বলেছিলাম, সাম মানে হচ্ছে যোগফল আর ক্যারি মানে হচ্ছে হাতে থাকা। এবার আপনি সমীকরণে আসেন। এখানে আউটপুট হচ্ছে 2টা জিনিস, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। সো এবার আমরা যেটা বলেছি যে সামের ক্ষেত্রে 1 মান কোথায় কোথায় আছে। সো এবার আমি এটাকে মুছে দেই। এবার দেখুন এই জায়গায় 1 আছে, তার মানে আমি যদি পুরাটাকে নেই, একটা একটা করে করি। এই অবস্থায় এ এর মান কত 1, তার মানে আমি এটাকে লিখবো হচ্ছে এ। বি এর মান হচ্ছে 0, তার মানে আমি এটাকে লিখবো হচ্ছে বি বার। সি এর মান কত 0, তার মানে এটাকে আমি লিখবো হচ্ছে সি বার। এটাকে বাদ দেই। এবার দ্বিতীয়টায় আসি, এইটা। এই অবস্থায় আমরা অবশ্যই কি করব, প্লাস দিয়ে লিখবো। এবার এ এর মান কত 0, তার মানে আমি এটাকে লিখবো এ বার। বি এর মান হচ্ছে 1, তার মানে আমি লিখবো হচ্ছে বি। সি এর মান কত
0, তার মানে আমি এটাকে লিখবো হচ্ছে সি বার। এবার প্লাস দিয়ে এবার হচ্ছে 3 নাম্বারটায় আসি, যেখানে 1 আছে এইটা। এই অবস্থায় আমার a এর মান কত? 0, 0 মানে আমি লিখবো হচ্ছে a বার। দেন b হচ্ছে 0, তার মানে এটাকেও আমি লিখবো b বার। c কত? 1, তার মানে লিখবো হচ্ছে c। প্লাস আরও এক জায়গায় আছে, এখানে দেখুন এটা হচ্ছে 1, তার মানে এটাকে লিখবো a, b1 তার মানে b, c1 তার মানে হচ্ছে c। সো এটাই হচ্ছে মূলত সামের সমীকরণ। এটাকে এইভাবে এখানে লেখা আছে, এখানে ci দিয়েছে, তার মানে এটা হচ্ছে ci হবে, আর c0 তার মানে এটা হচ্ছে c0 হবে। আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। এবার যদি ক্যারিতে আসি, সো ক্যারিতে আমি একটু দেখি 1 আছে কোথায়, এই জায়গাটায়, এইটা, এইটা এবং এইটা। সো আমি একটা একটু দেখাই দিই শুধু, দেখুন আমি এই যে যে 1টা এখানে মার্ক করা আছে, সো এখানে যখন 1 তখন a এর মান ক্যারি। আচ্ছা আমি শুধু একটা দেখাই, a এর মানটা কত আমার? 1, তার মানে আমি লিখবো হচ্ছে a। b এর মান কত? 1, তার মানে লিখবো হচ্ছে b। c এর মান 0, তার মানে হচ্ছে c বার। এইভাবে তারপরে যেহেতু যোগ আরও আছে, তার মানে যোগ দিয়ে আপনি সবগুলোকে লিখবেন। সো এইভাবে মূলত হচ্ছে সত্যক সারণী থেকে হচ্ছে ফাংশন কিংবা লজিক ফাংশন বা সমীকরণটা লেখা হয়। আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই জানাবেন, কারণ এটা আসার মতন একটা কোশ্চেন। এবার সে সার্বজনীন গেট, বা এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল গেট। সো ইউনিভার্সাল গেট মানে কি? ইউনিভার্সাল গেট মানে হচ্ছে যে গেটের সাহায্যে যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় তাকেই বলা হয় হচ্ছে ইউনিভার্সাল গেট। অর্থাৎ কিছু গেট আছে, মূলত 2টা গেট আছে, এই 2টা গেট দিয়ে আপনি যে কোনো গেটই বানাইতে পারবেন। সেই 2টা গেট হচ্ছে NAND আর হচ্ছে NOR। অর্থাৎ NAND গেট থেকে আপনি চাইলেই হচ্ছে AND গেট, OR গেট, NOT গেট, তারপর হচ্ছে XOR, XNOR, যে কোনো লজিক গেটই হচ্ছে আপনি বানাইতে পারবেন। কিংবা হচ্ছে শুধু নর গেট দিয়েও আপনি যে কোনো লজিক গেটই বানাইতে পারবেন। যেহেতু ন্যান্ড গেট বা নর গেট দিয়ে আপনি যে কোনো লজিক গেটই বানাইতে পারেন, সেই কারণে এই দুটাকে বলা হয়েছে ইউনিভার্সাল গেট। অর্থাৎ শুধু ন্যান্ড গেট এটা একটা ইউনিভার্সাল গেট, শুধু নর গেট এটা আরেকটা ইউনিভার্সাল গেট। সো এইটা প্রায় সময় আসে যে নিচের কোনটা হচ্ছে ইউনিভার্সাল গেট বা হচ্ছে সার্বজনীন গেট। সো কেন সার্বজনীন বলা হয়, আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ ন্যান্ড গেট অথবা নর গেট দিয়ে আপনি যে কোনো লজিক গেট আপনি বানাতে পারবেন। সো আমি আর হচ্ছে এইটাকে ডিটেলস আলোচনা করলাম না, অর্থাৎ ন্যান্ড গেট, কোনো একটা ন্যান্ড গেট দিয়ে কীভাবে হচ্ছে অ্যান্ড গেট বানাবেন বা অর গেট বানাবেন, কারণ এটা আসলে আসার মতো কোশ্চেন না, যেহেতু এমসিকিউ পরীক্ষা। এবার হচ্ছে ডি মর্গান হচ্ছে খুব গুরুত্বপূর্ণ 2টা উপপাদ্য দিয়েছে। সেই উপপাদ্য 2টা হচ্ছে এরকম। প্রথম উপপাদ্যটা হচ্ছে এরকম যে a প্লাস বি হোল বার সমান হচ্ছে a বার ডট হচ্ছে b বার। অর্থাৎ এরকম যে এক পাশে যদি হচ্ছে বুলিয়ান অর অপারেশন থাকে, অন্য পাশে হচ্ছে এন্ড অপারেশন হবে। দ্বিতীয় উপপাদ্যটা হচ্ছে এরকম যে এ বি হোল বার সমান হচ্ছে a বার প্লাস হচ্ছে b বার। আপনি এটাকে এইভাবে মনে রাখতে পারেন যে এক পাশে যদি পুরাটার উপরে বার থাকে, অন্য পাশে বারটা কি হবে? আলাদা হয়ে যাবে। এবং আরেকটা জিনিস হচ্ছে এক পাশে যোগ হইলে অন্য পাশে গুণ হবে। অর্থাৎ ডি মর্গানের সূত্র 2টা, এবং 2টা জিনিস মনে রাখলে আপনি ডি মর্গানের সূত্র খুব সহজেই মনে রাখতে পারবেন। তো আবারও বলছি, এক পাশে যোগ হইলে অন্য পাশে গুণ হবে। দ্বিতীয়টা তো দেখুন এক পাশে এখানে গুণ আছে, তার মানে অন্য পাশে অবশ্যই যোগ হবে। এটা একটা, এক পাশে যোগ হইলে অন্য পাশে গুণ। দ্বিতীয়টা হচ্ছে এক পাশে যদি বার হয়, অন্য পাশে, এক পাশে পুরাটার উপরে যদি বার হয়, অন্য পাশে বার কি হবে? আলাদা হবে। দেখুন এখানে পুরাটার উপরে বার আছে, তার মানে এইখানে বার কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। সো এইভাবে আপনি মনে রাখতে পারেন, যে কারণ এটাও একটা খুব কমন বা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে প্রশ্ন হইতে পারে নিচের কোনটি ডি মর্গান উপপাদ্য বা ডি মর্গান সূত্র। এখন এই যে এ আর বি লিখেছি, এই 2টা হচ্ছে চলক, তার মানে আমি যে সূত্রটা লিখেছি এটা মূলত 2টা চলকের জন্য। সো পরীক্ষায় আরো বেশি চলকও থাকতে পারে। ধরুন এইভাবে লিখলাম যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, মানে আপনি গুণ আকারে জাস্ট এটাকে এখানে লিখে দিবেন, তাহলেই হচ্ছে হয়ে যাবে। তার মানে হচ্ছে এখানে কয়টা চলকের জন্য লিখলাম? 4টা চলকের জন্য। কিন্তু তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি যে 4টা চলকের জন্য
সো প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে ডি মর্গানের সূত্র তিনটা চলকের জন্য নিচের কোনটি সত্য, এইভাবে হচ্ছে আসতে পারে। অর্থাৎ যতগুলা চলক বলবো আপনি ততগুলো অক্ষর এখানে লিখে দিবেন, তাহলেই হবে। যেটা খেয়াল করবেন, এক পাশে যোগ হইলে অন্য পাশে গুণ। দ্বিতীয়ত খেয়াল করবেন, এক পাশে পুরোটাতে বার যদি হয়, অন্য পাশে বার হচ্ছে আলাদা আলাদা হবে। এটাই হচ্ছে ডি মর্গানের সূত্র। আরেকটা প্রশ্ন আসতে পারে, ধরুন এরকম যে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে সরল করলে নিচের কোনটি পাওয়া যাবে, নিচের কোনটি পাওয়া যাবে, এই টাইপের কোশ্চেন আসতে পারে আর কি। তো এখানে দেখুন a+b এবং a+c গুণ আকারে আছে। So আমি যদি এটাকে এইভাবে লিখি যে a+b ইন্টু হচ্ছে a+b ইন্টু হচ্ছে a+c। সো আমরা যেটা জেনেছি যে একই জাতীয় দুইটা জিনিস, দেখুন ধরুন a এবং a যদি আপনি গুণ করেন আপনি পাবেন হচ্ছে একটা। তার মানে এটাও a+b, এটাও a+b, দুইটা a+b যদি আপনি গুণ করেন তার মানে আপনি একটা a+b পাবেন। তার মানে দুইটা মিলে একটা হইলো, আর থাকছে কি a প্লাস হচ্ছে c। এই যে আমি যদি গুণ করি, a দিয়ে a কে গুণ করি তার মানে দুইটা a, তারপর a দিয়ে c কে গুণ করলে ac, b আর a গুণ করলে ab প্লাস হচ্ছে কত bc। সো দেখুন দুইটা a গুণ করলে আমরা জানি একটা হয়, দেন এখানে হচ্ছে ac প্লাস ab প্লাস হচ্ছে bc। এবার যদি একটু খেয়াল করুন এই তিনটা থেকে কি কমন যাচ্ছে, a কমন যাচ্ছে। সো আপনি একটা a কমন নেন, এখানে a যদি কমন নেন থাকছে কত 1 প্লাস c প্লাস হচ্ছে b প্লাস হচ্ছে bc। এখন দেখুন 1 প্লাস যোগ আকারে যাই থাকুক না কেন আমরা জানি সেটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। তার মানে 1 প্লাস c প্লাস b আরও যদি কিছু থাকতো সেটা কত হইতো, 1 হইতো। তার মানে আমরা যেটাকে এইখানে লিখি, আচ্ছা এটাকে এইখানে এইখানে যদি লিখি তাহলে কি হবে, a ইন্টু 1 প্লাস হচ্ছে bc। তো 1 দিয়ে কে গুণ করলে আমরা জানি a হবে, তার মানে দাঁড়াচ্ছে কত a প্লাস bc। সো আপনি দেখবেন যে কোন অপশনটা মিলে যাচ্ছে। এইভাবে আপনি যে কোনো লজিক সার্কিটকে বা লজিক ফাংশনকে আপনি হচ্ছে সরল করতে পারেন। আবারও বলছি, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। কিংবা এটা এরকম হইতে পারে যে নিচে সার্কিট হইতে হচ্ছে এক্স এর হচ্ছে সরলীকৃত মান বা এক্স এর সমীকরণ বের করো। সো আপনার যেটা দেখতে পাচ্ছেন, আমি যদি একটা একটা করে একটু আঁকি, এটা হচ্ছে এই রকম। আপনারা জানেন এইভাবে থাকা মানে হচ্ছে শর্ট হয়ে থাকা, অর্থাৎ এই দুই জায়গাতে ইনপুট হচ্ছে এ। সো এটা যেহেতু একটা অর গেট, তখন এ ইনপুটটাও হচ্ছে এ, এটাও এ, অর্থাৎ এইরকম আর কি যে এ প্লাস এ। তারপরে যেহেতু এখানে নট আছে তার মানে কি হবে, বার হবে। সো দুইটা একে যোগ করলে আমরা জানি একটা হয়, তার মানে এটা কি হবে, এ বার। এবার যদি এখানে আসি একইভাবে এটাও বি, এটাও বি, দুইটা বি যোগ করলে একটা বি, তার মানে আপনি এখানে পাবেন কত, বি বার। এবার যদি এইখানে আসি একটা ইনপুট আসছে কত, এ বার। আমি যদি এখানে লিখি, আচ্ছা এটা একটু কেটে দেই তাহলে বুঝতে সহজ হবে। তাহলে একটা ইনপুট হচ্ছে আমার কত, এ বার, আর একটা ইনপুট হচ্ছে বি বার। অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, তার মানে সে কি গুণ করবে, এ বার বি বার। আচ্ছা এটাকে আমি এই জায়গাটায় লিখি যে এ বার বি বার। এবার যদি আমরা এই জায়গাটায় আসি, এটা হচ্ছে একটা ন্যান্ড গেট। ন্যান্ড গেট কি করবে, গুণ করে বার করবে। এখন দেখুন একটা ইনপুট আসছে থেকে এ থেকে, তার মানে আমি লিখলাম হচ্ছে এ, আরেকটা ইনপুট আসছে থেকে বি থেকে, তার মানে হচ্ছে বি লিখলাম। যেহেতু নট গেট আছে তার মানে উপরে কি হবে, আমার বার হবে। এবার এখানে খেয়াল করুন এটা কি নর গেট, নর গেটের একটা ইনপুট হচ্ছে এটা, এবার বি বার, প্লাস আরেকটা ইনপুট অর্থাৎ এইটা এ বি হোল বার, তার মানে যোগ আরেকটা ইনপুট হচ্ছে আমার এ বি হোল বার। এটা মূলত হচ্ছে আমি লিখলাম অর এর পরিবর্তে, যেহেতু এখানে একটা নট আছে তার মানে পুরোটার উপরে একটা বার আসবে। সো এইটাই হচ্ছে মূলত আমার হচ্ছে এক্স এর মান। এখন এইটাকে আমার সরল করার লাগতে পারে। তখন আমি যদি লিখি এক্স সমান হচ্ছে কত, এ বার বি বার প্লাস হচ্ছে এ বি, তার উপর হচ্ছে হোল বার। এখন আমি যদি একটু বোঝার জন্য, ধরুন এইটাকে ধরলাম হচ্ছে এক্স আর এইটাকে ধরলাম হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই হোল বার ডি মর্গান সূত্র অনুযায়ী কি হবে, এক্স বার ইন্টু হচ্ছে ওয়াই বার।
তাহলে এক্স আমি কাকে লিখছি, এ বার বি বার, তারপরে বার আছে বার দিলাম। ওয়াই কাকে লিখছি, ওয়াই লিখছি হচ্ছে এ বি বার, অর্থাৎ ওয়াই কিন্তু এ বি হোল বার, তারপরে আরেকটা বার, তার মানে এইটা দিব। ওকে, এইবার যদি দেখুন এই যে দুইটা বার আছে মানে হচ্ছে দুইটা বার থাকা মানে হচ্ছে আমরা জানি যে মুছে দিতে পারি, কারণ আমরা শুরুতেই দেখেছি জোড় সংখ্যক বার মানে আমরা বলতে পারি বার নাই। এবার এইটাকে যদি দেখি, ডি মর্গানের দ্বিতীয় সূত্রটা যদি আমরা একটু খেয়াল করি, দ্বিতীয় সূত্রটা ছিল এরকম, এ বি হোল বার সমান হচ্ছে, আচ্ছা এটাকে আমরা এইভাবেই যদি দেখি তাহলে কত হবে, এ বার প্লাস হচ্ছে বি বার। তাহলে আপনি মনে করেন যে এই যে ছোট বারটা নাই, তার মানে এ বি হোল বার এটা সমান কি হবে, এবার এই যেখানে বার আছে সেটার জন্য একটা যোগ, বি এর উপরে এরকম দুইটা বার আসবে, তারপর আসবে কত, এ বি। কারণ এইটাকে যে আমি যদি একটু এই পাশে এখন লিখি, দেখুন দুইটা বার মানে হচ্ছে নাই, যোগ দুইটা বার মানে হচ্ছে নাই, এইটাকে আমরা এখন গুণ করবো কাকে দিয়ে, এ বি দিয়ে। তো আপনি যদি গুণ করেন কি হবে, এ এ বি যোগ এ বি বি। এখন দেখুন দুইটা এ গুণ করলে আমরা জানি একটাই হয়, তার মানে এ বি যোগ এ, দুইটা বি গুণ করলে একটাই হবে, তার মানে কি হলো এ বি। তার মানে এ বি প্লাস এ বি সমান সমান হচ্ছে এ বি। তার মানে এই যে লজিক সার্কিটটা দেখতে পাচ্ছেন, এটাকে সরল করলে আপনি মান পাবেন কত, এ বি। সো এইভাবে আপনাকে একটু সরল টাইপের দুই একটা অঙ্ক থাকতে পারে আপনার পরীক্ষায়। ওকে, সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ডিজিটাল ডিভাইসের যে বাকি যে অংশটা সেটা হচ্ছে আমরা পার্ট টু আরেকটা ক্লাস নিয়ে আমরা সেই বিষয়টা হচ্ছে সেখানে আলোচনা করব। সো আজকের ক্লাসটা এবং যে অংশটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে এই অংশটা ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝে বুঝে পড়ার জন্য, এবং পরের ক্লাসে আমরা কিছু প্র্যাকটিস করব যেই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, একটু বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন, এবং যেই জায়গাটায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।